হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো তোমাদেরকে ওয়েলকাম করছি অ্যানাদার ব্র্যান্ড নিউ ওয়ান শট আমাদের হাইড্রা টপিকের উপর। সো এই ওয়ান শটের মাধ্যমেও তোমাকে ভাইয়া হাইড্রা অধ্যায়টির উপরে একটা সুন্দর কনসেপশন ক্লিয়ার করে দিব। অ্যান্ড তুমি যদি এই ওয়ান শট ক্লাসটা ভালো করে করো, তোমার আগে প্রিপারেশন যেমনই থাকুক, তুমি ইনশাল্লাহ হাইড্রা থেকে একটা সিকিউ ইনশাল্লাহ কনফার্ম করতে পারবাই। তোমাদের সাথে আছি আমি ডক্টর আবরার হামিম, অ্যান্ড আজকের ক্লাসটা হচ্ছে আমাদের হাইড্রা টপিকের উপরে। সো ইনশাল্লাহ এই ক্লাস করার শেষে তুমি বুঝতে পারবে যে এই হাইড্রা টপিকে কী কী প্রশ্ন আসে অ্যান্ড অ্যাকচুয়ালি কীভাবে তোমাকে উত্তর করতে হবে। অ্যান্ড প্রশ্নগুলো প্রত্যেকটাই ভাইয়া তোমাকে আজকে ক্লাসে পড়াই দিচ্ছি, খেয়াল করে দেখো। সো ফার্স্টে তোমরা জানো আমি অলওয়েজ শুরু করি একটা গুরুত্বপূর্ণ পার্ট দিয়ে, সেটা হচ্ছে এই অধ্যায়ের সাজেশন, যেটা অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ বসে বসে অ্যানালাইসিস করে বের করি যে এই অধ্যায় থেকে আসলে কি কি প্রশ্নগুলো স্যাররা পছন্দ করে এবং কি প্রশ্নগুলো স্যার বেশি বেশি সময়ে পরীক্ষায় আসে। সো এইটা হচ্ছে সবাই প্রথমে বেশি বেশি গুরুত্ব দিয়ে তোমরা অবশ্যই এটাকে উল্লেখ করবা। সো সাজেশন ফর এইচএসসি, এইটা হচ্ছে সাজেশন মানে কম বলা ভালো, এটা অ্যাকচুয়ালি অ্যানালাইসিস রিপোর্ট বলা ভালো, কারণ এগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন বোর্ডে বেশি আসছে এবং এগুলো থেকেই সাধারণত প্রত্যেক বোর্ডে প্রশ্ন আসে। প্রথমে হচ্ছে আমি একবার সিরিয়ালি হাইড্রার টপিকের উপর গুরুত্ব দিচ্ছি, খেয়াল করো। ফার্স্টে টু স্টার ইম্পর্টেন্ট হাইড্রার প্রস্থচ্ছেদ। কি বললাম? টু স্টার ইম্পর্টেন্ট হাইড্রার প্রস্থচ্ছেদ। খেয়াল করো ভাই, আমি কিন্তু লম্বচ্ছেদ বলি নাই, আমি কি বলছি? প্রস্থচ্ছেদ। তার মানে হাইড্রার প্রস্থচ্ছেদ থেকে প্রশ্ন আসতে পারে, সেটা কিরকম, তুমি কেমনে আঁকবা আমি দেখাই দিব। থ্রি স্টার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাইড্রার যে দুইটা স্তর। হাইড্রা তোমরা জানো দ্বিস্তরী প্রাণী, যে দুইটা স্তর আছে, এই স্তরগুলোতে যে কোষগুলো থাকে, এই কোষগুলোর কাজ, এই কোষগুলোর কাজ এবং একই সাথে এই কোষগুলার চিত্র, চিত্র এবং কাজ। তাহলে চিত্র এবং কাজ আমরা একসাথে পড়বো, এটা ভেরি ইম্পর্টেন্ট। থ্রি স্টার দিছি, বুঝতে পারছো? তো প্রায় সময় যেটা হয়, এই কাজের বিষয়টা পরীক্ষায় অন্যভাবে আসে। কিভাবে আসে? এই কাজের কনসেপ্টটাই পরীক্ষায় আসে এইভাবে যে শ্রম বন্টন, শ্রম বন্টন দিয়ে পরীক্ষা আসে। একই কনসেপশন, একই জিনিসপত্র, কিভাবে লিখবা ভাই পড়াই দিব, নো টেনশন। তাহলে দুই স্তরে যে কোষগুলো থাকে এদের কাজ, চিত্র এবং একই সাথে শ্রম বন্টন। এবার আসি এই অধ্যায়ের মার্কা মারা কোশ্চেন বা ফাইভ স্টার ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা থেকে প্রতি বছরই বিভিন্ন বোর্ডে আসেই আসে। সেটা হচ্ছে দ্য লাভলিয়েস্ট ওয়ান, আদর্শ নিউরোসাইটের গঠন। আদর্শ নিউরোসাইটের গঠন, আদর্শ নিউরোসাইটের গঠন। সাথে অবশ্যই বুঝতে পারছো বাঙালির কমন জিনিস, যেখানে গঠন সেখানে অবশ্যই চিত্র আসেই, বুঝতেই পারছো গঠন মানে চিত্র। একটা সহজ কথা, কোথাও যদি গঠন আসে বুঝতে হবে চিত্রকে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে আদর্শ নিউরোসাইটের গঠন এবং চিত্র, ওই প্রশ্নটা যখন আসে তখন এর সাথে একটা লেজ লাগাই দেয় আর একটা থ্রি স্টার ইম্পর্টেন্ট, যে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট, বিভিন্ন ধরনের নেমাটোসিস্টের যে কাহিনী আছে। তাহলে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট, বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট আমি পড়াই দিব, কোনটা কেমনে তুমি লিখবা কেমনে আঁকবা সব পড়াই দিব। তাহলে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট মোস্ট ইম্পর্টেন্ট। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম জানাচ্ছ তোমাদেরকে আমি অনেক বেশি পছন্দ করি, গুড। তোমরা চলে আসো নেক্সট টপিকে। তাহলে আমরা থ্রি স্টার ফাইভ স্টার দাগাই দিলাম, এখন চলে আসি দেখি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেহেতু নেমাটোসিস্টের কথাই বললাম, এরপরে থ্রি স্টার ইম্পর্টেন্টটি, তার মধ্যে একই সাথে এই ফাইভ স্টার যেটা বললাম এটা যদি গতে আসে তাহলে এটা আসে ঘতে। সেটা হচ্ছে সূত্রক নিক্ষেপ করার কৌশল। সূত্রক, ভিতরে যে সুতাটা থাকে তোমরা জানো, এইটার ভিতরে কিন্তু সুতা থাকে, আমি পড়াবো, ছবি আঁকবো। হাইড্রা একটা সুতা নিক্ষেপ করে, এর মাধ্যমে বিষ ঢুকাই দেয়, অনেক সুন্দর কাহিনী। এই সূত্রক নিক্ষেপের কৌশল, একটা শিকারকে ধরার জন্য সে যে সুতা নিক্ষেপ করে, শিকারটাকে আটকানোর জন্য, শিকারটাকে বিদ্ধ করার জন্য এই সূত্রকটা নিক্ষেপ করার কৌশল, এইটা কিন্তু পরীক্ষায় কমনলি অনেক বেশি আসে ভাইজান। এবার খেয়াল করে দেখো, ভেরি 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 ইম্পর্টেন্ট। নেক্সট, সূত্র নিক্ষেপ করার কৌশল যে বললাম, এইটার মধ্যেই কিন্তু একই সাথে তোমার চলে আসে শিকার ধরা, একই সাথে চলে আসে শিকার ধরা। সো এই দুইটা কনসেপশন খুবই কাছাকাছি, আমি তোমাকে একসাথে পড়াবো। শিকার ধরা, তাহলে সূত্র কিভাবে নিক্ষেপ করবা তার কৌশলের সাথে কি বললাম, শিকার ধরা, ঠিক আছে?
আচ্ছা, নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে চলন। তোমরা জানো হাইড্রার কিন্তু অনেকগুলো চলন আছে, তাহলে আমরা চলন পড়বো, হাইড্রার জনন পড়বো। এই দুটো জিনিস আমরা একটা আইডিয়া নিব, কারণ একবার গ্রস আইডিয়া যতটুকু দিলে তুমি পরীক্ষায় যদি ইনকেস কোনো একটা বোর্ডে গতে চলে আসে তুমি যেন অ্যান্সার করতে পারো। তবে ভাইজান চলন কিন্তু মাস্ট পরীক্ষায় আসে, স্টার। চলনের মধ্যে সব পড়ার দরকার নাই, সবগুলোর ব্যাখ্যা তোমার পরীক্ষায় আসে না। ইউজুয়ালি পরীক্ষায় আসে লুপিং, লুপিং এবং সমারসল্টিং। বাকিগুলো এই দুইটা তুমি মোটামুটি ব্যাখ্যা লিখতে পারলেই হবে, বাকিগুলো জাস্ট নাম লিখলেই তোমার কাজ হয়ে যাবে। এই দুইটা পরীক্ষা আসে, লুপিং আর সমারসল্টিং। লাস্ট আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ছোট্ট করে আমরা পড়বো হাইড্রার পরিপাক। ভাই তোমার টেনশন নাই, আমি ইনশাল্লাহ আসি, তোমাকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পড়াই দিব, এটা আমার দায়িত্ব, টেনশন করার তোমার দরকার নাই। লাস্ট হচ্ছে মিথজীবিতা। হাইড্রা হচ্ছে এমন একটা ভার্সেটাইল অধ্যায়, যে অধ্যায়ের অনেকগুলো টপিক থেকে বরাবর প্রশ্ন আসে, কিন্তু এই টপিকগুলো খুবই সহজ হওয়ার কারণে সবার পড়তে খুব ইজি হয়, কিন্তু পরীক্ষা হলে দেখা গেছে লাস্টের দিয়ে নাম্বার উঠাতে পারে না। সো আমার মনে হয় তুমি যদি আমার সাথে প্রত্যেকটা কোশ্চেন ফলো করে পড়ো, দেখবা তুমি ভালো করতেছো এবং তোমার পরীক্ষার খাতায় নাম্বারও ইজিলি আসবে। সো ভাইজান সবাই রেডি? আমার মনে হয় সবাই এই সাজেশন পার্টটুকু লিখা ডান, রাইট? সবাই এই সাজেশন পার্টটুকু লিখা ডান কিনা ভাইয়াকে জানাবেন, কারণ আমি স্লাইডটা কপি করে নিচ্ছি। তোমরা জানো যে আমি একই স্লাইডের উপর সব লিখবো। সব রেডি? আমরা তাহলে শুরু করব। ফাইন। সো প্রথমে হচ্ছে হাইড্রার প্রস্থচ্ছেদ, কিন্তু এইটা আমি এখন পড়বো না। কেন পড়বো না? কারণ হাইড্রার যে 2টা স্তর আছে, এই 2টা স্তরে যে কোষগুলো আছে, এটা আমি পড়ে ফেলার পরে, এইটা আমার পড়া হয়ে যাওয়ার পরে আমি হাইড্রার প্রস্থচ্ছেদ পড়বো 1-2 হিসেবে। কারণ আমি যদি এইগুলোর ছবি পারি, তাহলে হাইড্রার প্রস্থচ্ছেদ আমার জন্য জাস্ট কোনো ব্যাপারই না। তাহলে আমি একবারে তাহলে আমি একবারে কি বলে এটা, কি হলো, ভুল হয়েছে, সমস্যা নেই, আসুক আসুক। অটোমেটিক বোর্ডে একটু কাজ করতেছে, বোর্ডেরও একটু মাঝে মধ্যে সমস্যা হয়, তাই না? স্বাভাবিক তো, বোর্ডও তো একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, ওর তো চলতে হয়। ঠিক আছে, বোর্ডে একটু সমস্যা করতেছে, সমস্যা নাই, শুরু করতেছি শুরু করছি, ওয়েট জাস্ট। ওকে ঠিক আছে, এনাফ, যতটুকু হয়েছে এনাফ, ফাইন, ওকে। সো ভাই শুরু করা যাক, খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে এই যে হাইড্রা, এই হাইড্রার বেলায় তুমি কয়েকটা জিনিস ইজিলি মনে রাখতে হবে তোমার। যে হাইড্রা হচ্ছে ফার্স্ট কথা, এটা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। এটা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী, নিডারিয়া পর্বের প্রাণী। এবং ভেরি ইম্পর্টেন্ট, আমরা যখন নিডারিয়া পর্ব পড়ি, সো আমরা তখন হাইড্রার বৈশিষ্ট্যগুলো মোটামুটি একটা আইডিয়া নেই। হাইড্রা বা নিডারিয়া পর্বভুক্ত যে প্রাণীগুলো আছে, ওরা হচ্ছে মূলত দ্বিস্তরী প্রাণী। তাহলে নিডারিয়া পর্বভুক্ত যে প্রাণীগুলো আছে, ওরা কয় স্তরী প্রাণী? ওরা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণী মানে হচ্ছে বাইরের যে লেয়ারটা, অর্থাৎ একটোডার্ম, এইটা তার আছে, ভেরি গুড। ভিতরের যে লেয়ারটা, যার নাম এন্ডোডার্ম, এন্ডো মানে ভিতরে, এই লেয়ারটাও আছে। কিন্তু মাঝখানে যে লেয়ারটা থাকার কথা, এই লেয়ারটা নাই, এই জন্য সে দ্বিস্তরী প্রাণী। তাহলে মাঝখানে কোনো এরকম কোষযুক্ত লেয়ার নাই, তাহলে ভাইয়া মাঝখানে কোনো স্তর নাই। কেন বললাম? কারণ কোনো কোষ নাই মাঝখানে। তাহলে মাঝখানে কি থাকে? মাঝখানে থাকে হচ্ছে আঠালো পদার্থ। মাঝখানে কোনো কোষের লেয়ার থাকে না, মাঝখানে থাকে আঠালো পদার্থের লেয়ার। এইটাকে বলা হয় মেসোগ্লিয়া। কি বলে? মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া কিন্তু কোনো স্তর না। কেন স্তর না? কারণ এখানে কোনো কোষ নাই। তাহলে আমি বলতে পারি যে মেসোগ্লিয়া হচ্ছে অকোষীয়। যেহেতু অকোষীয় মানে কোষ নাই, এজন্যই এটাকে আমরা কোনো স্তর হিসেবে বা কোনো লেয়ার হিসেবে চিন্তা করি না। যদি কোনো কোষ থাকতো তাহলে আমি অবশ্যই বলতাম এইটাও আরেকটা লেয়ার, কিন্তু এখানে কোনো কোষ নাই, এই জন্য আমি এটাকে কোনো লেয়ার হিসেবে কাউন্ট করতে পারবো না। ঠিক আছে? সো হাইড্রা হচ্ছে আমাদের দ্বিস্তরী প্রাণী, বাইরে একটা লেয়ার আছে, ভিতরে একটা লেয়ার আছে। ভেরি গুড। আমরা যদি হাইড্রা একটা বেসিক ছবি আঁকি, সেটা কেমন? এই ধরো হাইড্রা হচ্ছে, মনে করে এরকম একটা বডি আঁকলাম, এখানে মনে করে হাইপোস্টোম, এখানে শুক্রাশয়, এখানে মনে করো ডিম্বাশয় আঁকলাম, ওকে ফাইন, এই হয়ে গেল। এরপর হচ্ছে মনে করো এখানে আমি কোষিকা দিয়ে দিলাম অনেকগুলো, এই হচ্ছে, এগুলোর নাম হচ্ছে
কোষিকা। তাহলে ভাইয়া খেয়াল করো, এটা হচ্ছে হাইড্রার একটা বেসিক ছবি। এটা কিন্তু প্রস্তুতছেদ না, এটা জাস্ট নর্মাল হাইড্রা। এটা কি? এটা হচ্ছে কোষিকা। এগুলো হচ্ছে কোষিকা। তাহলে বুঝতেই পারছো হাইড্রার হাত নাই, কিন্তু এরকম কোষিকা আছে। এগুলো দিয়ে তার অনেক কাজ, শিকারকে ধরে, এগুলো দিয়ে সে চলে, এগুলোর মাধ্যমে সে আত্মরক্ষায় অংশগ্রহণ করে। তাহলে কোষিকা গেল, এগুলোর মাধ্যমে সে খাবার খায়, মুখের কাছে খাবার নিয়ে আসে। মানে মানুষের হাতের যে কাজগুলো আছে তার অনেকগুলো সে করে, পায়ের যে কাজগুলো আছে এগুলোও সে করে। ওকে, এই হলো কোষিকা। এখানে একবারে উপরেটা হচ্ছে মুখ, মুখের মধ্যে যে ছিদ্র তাকে বলে হাইপোস্টোম। তাকে কি বলে? হাইপোস্টোম। তাহলে মুখছিদ্র বা মুখের, এই যে মুখের এখানে যে ছিদ্র তাকে বলে হাইপোস্টোম। স্টোম মানে ছিদ্র, স্টোমা মানে ছিদ্র, একটু নিচের দিকে থাকে। ফাইন। এইটা হচ্ছে ভাইয়া শুক্রাশয়। এটা কি? শুক্রাশয়। এটা হচ্ছে শুক্রাশয়। আর নিচের এটা হচ্ছে ডিম্বাশয়। মনে রাখবা হাইড্রা কিন্তু এক লিঙ্গ হইতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে উভলিঙ্গও হইতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই হাইড্রাটা উভলিঙ্গ, কারণ তার শুক্রাশয়ও আছে, ডিম্বাশয়ও আছে। কিন্তু মনে রাখবা ডিম্বাশয় থাকে নিচের দিকে। মুরগি ডিম পারে কেমন? নিচের দিক দিয়ে না? তো ডিম্বাশয় থাকবে নিচের দিকে, রাইট? সো এটা কিন্তু ভুল করা যাবে না। অনেক সময় এমসিকিউতে আসে যে ডিম্বাশয় কই থাকে? নিচের দিকে। কারণ মনে রাখবা মুরগি ডিম পারে নিচ দিয়ে, কখনো মুরগি উপর দিয়ে ডিম বের হয় না, নিচ দিয়ে ডিম বের হয়। সো ডিম্বাশয় হচ্ছে নিচের দিকে। ফাইন। সো নেক্সট হচ্ছে এই যে অংশটা, এটাকে বলে পাদচাকতি। এটা অ্যাকচুয়ালি পাটা দেখো অনেকটা চাকতির মতো হয়ে গেছে, এরকম কোনো পায়ের আঙ্গুল টাঙ্গুল নাই, কিন্তু দেখতে একটা চাকতির মতো, এই চাকতির মতো হয়ে গেছে। এটাকে বলা হয় পাদচাকতি। সো এই হচ্ছে হাইড্রার একটা বেসিক গঠন। কোষিকা গেল, এটা হচ্ছে দেহ। দেখো এই পুরো অংশটা হচ্ছে দেহ, এই পুরোটা হচ্ছে দেহ। তাহলে এই হচ্ছে আমাদের চিত্র হাইড্রা। এখন কেন আমি আঁকছি জানো? হাইড্রা রিলেটেড কোনো একটা প্রশ্ন মনে করো বইয়ে কোনো একটা প্রশ্ন মনে করো পরীক্ষায় আসছে। এখন তুমি ওই প্রশ্নের মনে করো ছবি পারো না, বা কোনো ছবি টবি তোমার কাছে নাই। সো কোনো ছবি যখন তুমি খুঁজে পাবা না, তখন তুমি ওই প্রশ্নে অ্যাটলিস্ট এরকম করে একটা হাইড্রাকে দিবা। এতেও স্যারদের মাইন্ডসেট ভালো থাকে, তোমার মার্কস তুমি বেশি পাবা। ঠিক আছে? আঁকাটা খুব কঠিন না। ঠিক আছে? ফাইন। তো হাইড্রার এই মুখটা খুবই ইন্টারেস্টিং। এখান দিয়ে হাইড্রার খাবার ঢুকে, আবার এখান দিয়ে তার বাথরুম বের হয়। ঠিক আছে? একই জায়গা দিয়ে সে বের হয়, এই জন্য তাকে ব্লাইন্ড সেগুলো আমি পরে আসতেছি। সো এটা হচ্ছে তার দুইটা স্তরের কথা আমি বললাম, হাইড্রার বেসিক গঠনটা বলে ফেললাম। তাহলে ভাই খেয়াল করো, হাইড্রার দুইটা স্তর। খেয়াল করে দেখো, ফার্স্টের লেয়ার যেটা সবচেয়ে বাইরে আছে, খেয়াল করো এই একটোডার্ম, তার মধ্যে আছে টোটাল 7 ধরনের কোষ। তার মধ্যে কয় ধরনের কোষ আছে? তার মধ্যে আছে টোটাল 7 ধরনের কোষ। তাহলে একটোডার্মের মধ্যে আছে টোটাল 7 ধরনের কোষ। কয় ধরনের কোষ? 7 ধরনের কোষ। কি কি আছে খেয়াল করে দেখো, ভেরি ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে ভাইয়া, প্রথমটা হচ্ছে তার আবরণ দিবে এবং পেশি হিসেবে কাজ করে, তাকে আমরা বলি পেশি আবরণী কোষ। কি বলি? পেশি আবরণী কোষ। আমি নাম লিখতেছি, পরে আমি ছবি আঁকবো। তাহলে নাম্বার 1 কি লিখলাম? পেশি আবরণী কোষ। নাম্বার 2, তার কোষের ফাঁকে ফাঁকে থাকে ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। তার কোষের ফাঁকে ফাঁকে কি থাকে? ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে নাম্বার 1 হচ্ছে ভাইয়া পেশি আবরণী কোষ, নাম্বার 2 ইন্টারস্টিশিয়াল কোষ, নাম্বার 3 তার থাকে গ্রন্থি কোষ। তার বিভিন্ন গ্রন্থি কোষ লাগবে এই বিভিন্ন রস নিঃসরণ করার জন্য। আমরা জানি গ্রন্থির কাজ হচ্ছে রস নিঃসরণ করা। আমি প্রত্যেকটা কাজ পড়াবো, নো টেনশন, কাজ পরীক্ষা লাগবে। নাম্বার 4 হচ্ছে সংবেদী কোষ, সংবেদী কোষ। নাম্বার 5 হচ্ছে স্নায়ু কোষ, স্নায়ু কোষ। এবার আসি নাম্বার 6 এন্ড নাম্বার 7। এই দুইটা খুব ইন্টারেস্টিং। কেন? কারণ দেখো খেয়াল করো, নাম্বার 6 এর নাম হচ্ছে জনন কোষ, আর নাম্বার 7 এর নাম হচ্ছে নিডোসাইট। নাম্বার 7 এর নাম হচ্ছে নিডোসাইট। মজার বিষয় হচ্ছে এই জন্য যে এই যে লাস্টের দুইটা কোষ ভাইয়া লিখছি, এই দুইটা কোষ বাদে বাকি 5টা কোষই বাইরে যা, ভিতরেও তা। তাহলে এই যে দেখো আমাদের ভিতরে, হাইড্রার ভিতরে যে এন্ডোডার্ম বা এন্ডোডার্মিস, এই এন্ডোডার্মের মধ্যে কয় ধরনের কোষ থাকে? 5 ধরনের কোষ থাকে। এই যে প্রথম 5টা লিখছি, এই 5 ধরনের কোষ বাইরেও থাকে, ভিতরেও থাকে। কিন্তু এই লাস্টের যে 2টা লিখছি, এই লাস্টের 2টা কোষ কখনোই ভিতরে থাকে না, অলওয়েজ তারা বাইরে আছে। সো এইটা তোমাকে পরীক্ষার হলে মনে রাখা লাগবে যে এন্ডোডার্মের মধ্যে আছে 5 ধরনের কোষ, আর একটোডার্মের মধ্যে আছে 7 ধরনের কোষ। 2টা কোষে গ্যাপ আছে। কোন 2টা কোষ? এই 2টা কোষে গ্যাপ আছে। তাহলে এই 2টা কোষের মধ্যে পার্থক্য আছে। তাহলে এই 2টা কোষকে আমরা এভাবে মনে রাখবো, জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা।
ওই কবিতা দিয়ে মনে রাখতে পারো জনি। জতে হচ্ছে জনন কোষ, নিতে হলো নিডোসাইট। এই দুইটা কোষে হইলো পার্থক্য। তাহলে এই দুইটা কোষ বাইরে আছে কিন্তু ভিতরে নাই। কথা ক্লিয়ার? ফাইন। আচ্ছা, তোমাদের কিন্তু রেগুলার এই ওয়ান শট ক্লাসের পরে এক্সাম হয় আমাদের টার্গেট ডিএমসির ফ্রি গ্রুপটায়, বড় গ্রুপটায়। সো তোমরা টার্গেট ডিএমসির ওই গ্রুপটাতে সবাই কানেক্টেড থাকবা, কারণ আমাদের ওয়ান শটগুলো ম্যাক্সিমাম ইনশাল্লাহ ওখানেই হবে, অ্যান্ড ওই গ্রুপেই তোমাদের পরীক্ষার থেকে সব কিছুই হবে। ওকে ফাইন। সো তোমাদের অলরেডি পিন করে ভাইয়া দিয়ে রাখছি, তোমাদের কমেন্টে গেলে পাবা। তাহলে আমরা এখন ভাইয়া ছবি আঁকবো, এরপরে আমরা কাজ শিখবো। তো ছবি আঁকাটা ভাই খুবই সহজ, খুবই সহজ। খেয়াল করো, তোমার আমি একটা টেকনিক দেখাই দিই, তুমি টেকনিকে আঁকবা। ফার্স্টে দেখো একটা দাগ দিয়ে নিলাম, কোনো প্যারা নাই, দাগ দিতে কোনো প্যারা নাই, ফাইন। এবার দেখো এরকম করে এই যে এই আঁকতে পারবে না, নিচে চিকন উপরে মোটা। খেয়াল করো, নিচে চিকন উপরে মোটা, গুড। এটা আঁকতে পারবে না, এই যে সবাই আঁকতে পারবে। দেখো আমি আঁকার সময় টেকনিক করছি, এখানে জোড়া লাগাই দিছি, এখানে একটু খালি রাখছি, এটা আমার টেকনিক, কারণ আমি মাঝখানে কোষ আঁকবো। ফাইন। এরপর হচ্ছে ভাই দেখো এই যে আবার জোড়া লাগাই দিলাম, ফাইন, ঠিক আছে। এই যে শেষ, আমার অলরেডি একটা ধাপ আঁকা শেষ। এইটা আঁকার এখন মনে হয় 1-2 বিষয়। তোমরা এতটুকু আঁকতে পারছো কিনা ভাই একটু জানাও তো দেখি। এটা খুবই সহজ ভাই, এটা খুবই সহজ। এতটুকু আঁকতে পারছো? আচ্ছা ফাইন, এতটুকু আঁকতে পারলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। তাহলে আমরা কি আঁকতেছি? আমরা আঁকতেছি একটোডার্ম। তাহলে ভাইয়া আমরা কি আঁকতেছি? আমরা আঁকতেছি একটোডার্ম বা একটোডার্মিস, একটোডার্মের সবগুলা কোষ। আমরা আঁকতেছি একটোডার্ম। তো অ্যাকচুয়ালি একটোডার্ম থেকেই তৈরি হয় এপিডার্মিস, একই কথা। একটোডার্ম থেকে তৈরি হয় এপিডার্মিস। তো আমরা পড়তেছি এপিডার্মিসের 7 ধরনের কোষ। আমরা সেই 7 ধরনের কোষের মধ্যে ছবি যদি আসে, আমরা প্রথমে এই ছবিটা আঁকবো। সব কোষ আমাকে একবার আঁকতে হবে এমন না, কিন্তু আমি মোটামুটি এই ছবিটা আমার আঁকার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আমি গম্বুজের মতো এরকম এরকম কোষগুলো আঁকলাম, এগুলোর নাম কি? খেয়াল করো ভাইয়া, এগুলোর নাম হচ্ছে পেশি আবরণী কোষ। এগুলোর নাম হচ্ছে পেশি আবরণী কোষ। তাহলে তুমি বুঝতে পারছো, ওরা একই সাথে পেশি হিসেবে কাজ করবে, আবার আবরণী হিসেবেও কাজ করবে। তোমাকে একটা আবরণ দিতে হবে। দেখো এই যে উপরে একটু একটু গ্যাপ দিয়ে আমি, এই যে দেখছো উপরে একটু গ্যাপ দিয়ে আমি একটা আবরণ দিয়ে দিলাম, উপরে একটু গ্যাপ দিয়ে আমি একটা আবরণ দিয়ে দিলাম। খেয়াল করতে পেরেছো? উপরে একটু গ্যাপ দিয়ে আমি একটা আবরণ দিয়ে দিলাম। এই আবরণটাকে বলে কিউটিকলের আবরণ। এই আবরণটাকে বলে কিউটিকলের আবরণ। এই আবরণটা কিভাবে তৈরি হয়? এই আবরণটাকে বলে কিউটিকলের আবরণ। তাহলে এই আবরণটা কিভাবে তৈরি হয়, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখো, এই পেশি আবরণী কোষগুলোর মধ্যে এরকম এরকম করে মিউকাস দানা থাকে। এই মিউকাস দানাগুলো থেকে যে রস বের হয়, এই রসগুলো থেকেই তৈরি হয় কিউটিকল। তাই দেখো আমার ছবিটা আঁকাটা খুব ইজি। পরীক্ষা হলে তুমি ঝটপট করে তুমি কয়েকটা দানা দিলেই হবে, তোমাকে আমুনি বড়াই ফেলতে হবে এমন না, ঠিক আছে? পরীক্ষা হলের জন্য বললাম। এখানে দুইটা ছোট ছোট করে কোষ গহ্বর দিয়ে দাও, খালি গহ্বর দিয়ে দাও, এই খালি গহ্বর দিয়ে দাও, খালি গহ্বর। চোখের মতো দুইটা খালি গহ্বর দিয়ে দাও, কোনো সমস্যা নাই, তোমার মতো তুমি দাও। এবার দেখো মাঝখানে একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াস তোমরা জানো অবশ্যই এরকম করে একটা নিউক্লিয়াস দেয়াই লাগবে। প্রত্যেকটা কোষে একটা নিউক্লিয়াস অবশ্যই থাকে। তো দিয়ে দিলাম প্রত্যেকটা কোষে একটা করে নিউক্লিয়াস, দিয়ে দিলাম প্রত্যেকটা কোষে একটা করে নিউক্লিয়াস। এখন খেয়াল করো, তার মধ্যে থাকবে স্পেশাল পেশিতন্তু। যেহেতু সে পেশি হিসেবে কাজ করে, সো তার মধ্যে দেখো এইভাবে দুইটা দাগ দিতে হবে, প্রত্যেকটা কোষে দুইটা দাগ। এই দুইটা দাগ মানে হচ্ছে দুইটা পেশিতন্তু। এই যে প্রত্যেকটা কোষে নিউক্লিয়াসের দুই পাশে দুইটা দাগ, নিউক্লিয়াসের দুই পাশে দুইটা দাগ, ডান। এদেরকে বলা হয় পেশিতন্তু বা মায়োনিম। এদেরকে বলা হয় মায়োনিম বা পেশিতন্তু। তুমি চাইলে মার্ক করতে পারো, না মার্ক করলে সমস্যা নাই। তাহলে এই যে ভাই দেখো, আমাদের কিন্তু অলরেডি পেশি আবরণী কোষটা কিন্তু হয়ে গেছে। তোমরা কি ভাই এতটুকু আঁকতে পারছো? ভাইয়াকে সবাই জানাবা এতটুকু আঁকতে পারছো কিনা। এতটুকু আঁকতে পারলে তো আলহামদুলিল্লাহ, তোমরা অনেক ভালো, অনেক ভালো স্টুডেন্ট তোমরা। খেয়াল করে দেখো, এখন এইখানে এই যে মাঝখানে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোতে আমরা এখন বাকি কোষগুলো আঁকবো। খেয়াল করে দেখো, এখানে আমি অন্য কালার ইউজ করছি আমার জন্য ছবিটা সুন্দর হয়। তোমরা কি করতে পারো? তোমরা এখানে নীল কালার ইউজ করতে পারো, চাইলে পেন্সিল ইউজ করলে কোনো সমস্যা নাই। এই যে একটা কোষ দিলাম, এখানে একটু রোম দিয়ে দিলাম। একটু রোম থাকার অর্থ হচ্ছে এইটা হলো সংবেদী কোষ। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে এইটা হলো সংবেদী কোষ। কি কোষ? সংবেদী কোষ। তার মানে এটা উদ্দীপনা গ্রহণ করে, এই জন্য তার মাথায় একটা রোম লাগাই দিছি, পশমের মতো রোম। এটার কাজ কি? এটা উদ্দীপনা গ্রহণ করে, ঠিক আছে? আচ্ছা ফাইন, ভেরি গুড, ঠিক আছে, হয়েছে এতটুকু। এখন চারপাশে আরো কিছু খালি জায়গা আছে না ভাইয়া?
চারপাশে কিছু খালি জায়গা আছে, এখানে তুমি এই যে এরকম করে কিছু কোষ দিয়ে দাও, এরকম করে কিছু কোষ দিয়ে দাও, এরকম এক্সট্রা কিছু কোষ। আবার ধরো এইখানে মাঝখানে একটা গ্যাপ রেখে এইখানে যে খালি জায়গাটা আছে এখানেও তুমি এরকম করে কোষগুলো দিয়ে ভর্তি করে দাও, এরকম করে কিছু কোষ দিয়ে গোল্লা গোল্লা কিছু কোষ দিয়ে সুন্দর করে ভর্তি করে দাও। মাঝখানে অবশ্যই একটা ফোঁটা দিও, মানে নিউক্লিয়াস দিবা। এই কোষগুলোকে বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ। এই কোষগুলোকে কি বলে? ইন্টারস্টিশিয়াল কোষ, রাইট? ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে এই কোষগুলোকে বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ। এতটুকু আঁকতে পারছো কিনা ভাইকে জানাও, রাইট? ওকে, ফাইন। সো আমরা বুঝে গেছি ভাইয়া, ইন্টারস্টিশিয়াল কোষও কিন্তু আমরা সবাই আঁকতে পেরেছি, রাইট? ইন্টারস্টিশিয়াল কোষ কি আমাদের আঁকা সম্ভব হয়েছে? ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা ইন্টারস্টিশিয়াল কোষও আঁকতে পারছি। আমাদের কিন্তু মোটামুটি আঁকা শেষ ভাই, আর তেমন কিছু আঁকা নাই। এবার আমরা আঁকবো হচ্ছে এই জায়গাতে লাল রং দিয়ে ভাই আঁকতেছি, খেয়াল করো। এইটার নাম হচ্ছে এই যে এই কোষটা, এখানে আঁকাটা একটু কঠিন, তারপরে তুমি আঁকতে পারো। এটা একটু আমি এভাবে এখন আমি এঁকে দিচ্ছি, কারণ একটু পরে আমি যখন তোমাকে আরো সুন্দর করে আঁকানো শিখাবো তখন তুমি পারবা। আপাতত এতটুকু তুমি আঁকো, আপাতত এতটুকু তুমি আঁকো। এতটুকু আঁকতে পারলে আপাতত আমি চলে খুশি হবো তোমার প্রতি। এতটুকু আঁকতে পারলে এনাফ। জাস্ট এরকম একটা চোখায় আঁকবা, কারণ এটা আমি একটা সুন্দর করে এখানে পড়াবো যে আদর্শ নিডোসাইটের গঠন, তখন তুমি ইজিলি পারবা। তাহলে এরকম ভাবে একটা আঁকো। এটাই হচ্ছে সেই নিডোসাইট। এই কোষটাকে বলবো নিডোসাইট। তাহলে এই কোষটাই হচ্ছে নিডোসাইট। এই যে লাল রং দিয়ে ভাই আঁকছি, এই কোষটার নাম হলো নিডোসাইট। সো এতটুকু আঁকো, ঠিক আছে? কারণ নিডোসাইট যখন আমি তোমাকে পারফেক্টলি আঁকা শেখাবো তখন তোমার এটা আঁকাটা জাস্ট 1 সেকেন্ডের বিষয়, শেষ। এবার হচ্ছে ভাইয়া এই সংবেদী কোষ তো আছে বুঝলাম, এই যে উদ্দীপনাটা পাঠাবে সে কই যাবে? তার উদ্দীপনাটা কে গ্রহণ করবে? তার উদ্দীপনা গ্রহণ করবে হচ্ছে স্নায়ু কোষ। তাহলে আমাকে এখন আঁকতে হবে স্নায়ু কোষ। এই যে দেখো, ধরো এখানে একটা স্নায়ু কোষ, তার সাথে কানেকশন দিয়ে দিলাম আরেকটা স্নায়ু কোষ, এখানে কানেকশন দিয়ে দিলাম আরেকটা স্নায়ু কোষ, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে স্নায়ু কোষের এই তন্তুগুলো আছে মনে করো, হ্যাঁ স্নায়ু কোষ, এই যে স্নায়ু কোষের তন্তুগুলো, ফাইন। এই হচ্ছে আমাদের আঁকা শেষ। এটার নাম কি? এটার নাম হচ্ছে স্নায়ু কোষ। এটার নাম হচ্ছে স্নায়ু কোষ। এই যে স্নায়ু কোষ, ক্লিয়ার? আর এইটা হচ্ছে বাইরের লেয়ার এপিডার্মিস, মাঝখানে এটাই হচ্ছে সেই মাঝখানে লেয়ারটা হচ্ছে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া বা আঠালো মেসোগ্লিয়া, তার নিচে হচ্ছে আমাদের ভিতরের লেয়ার থাকবে। এই হচ্ছে আমাদের এপিডার্মিসের কোষগুলো আঁকা শেষ। পরীক্ষা আসলে এটাই বেশি আসে, আমাকে বলতে হবে সবাই ক্লিয়ার কিনা। তাহলে এপিডার্মিসের ক্লাসগুলো কিন্তু আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ ডান। এপিডার্মিসের কোষগুলো কিন্তু শেষ। তাহলে 2 স্তরের মধ্যে একটা স্তরের কোষগুলো শেষ। তাহলে আমরা এখন কাজ পড়ে ফেলবো। কাজ পড়ে ফেললেই আমাদের খেলা শেষ। নাম্বার 1 খেয়াল করো ভাইয়া, কাজ পড়ে ফেলতেছি ঝটপট। পেশি আবরণী কোষ, ঝটপট খেয়াল করো। পেশি আবরণী কোষ সবাই বুঝতেছো ভাইয়া? নামটা দেখে তুমি 2টা কাজ তো লিখতে পারবা। ধরো তুমি কিচ্ছু পারো না, কিন্তু তুমি নাম দেখে 2টা কাজ তো তুমি লিখতে পারবা, যে ভাইয়া সে পেশি হিসেবে কাজ করে, সে আবরণ হিসেবে কাজ করে। এক্স্যাক্টলি 2টা লাইন লিখতে পারলে ভেরি গুড। তার মানে তুমি ফার্স্টে আবরণের কথাটা লিখবা। আবরণের কথাটা তোমাকে ভাইয়া বলছি যে এই যে কোষ, পেশি আবরণী কোষের মধ্যে যে মিউকাস দানাগুলো আছে, এই পেশি আবরণী কোষের মধ্যে যে মিউকাস দানাগুলো আছে, এদের যে নিঃসরণ, এদের যে ক্ষরণ, এদের যে রস বের হয়, সেখান থেকে তৈরি করে কিউটিকল আবরণী। এই কথাটা তুমি তো লিখতেই পারবা ভাই, অলরেডি পড়াইছি, রাইট? কি লিখতে পারবা? কিউটিকল আবরণী। আর যেহেতু এই কোষের মধ্যে পেশি হিসেবেও কাজ করে, তার মানে এই কোষটা সংকোচন প্রসারণে সহায়তা করে। কারণ আমরা জানি পেশির কাজ হচ্ছে সংকোচন প্রসারণ করা। তার মানে বুঝতেই পারতেছি, যেহেতু তার নামের মধ্যে পেশি আছে, তার মানে সে সংকোচন প্রসারণেও সহায়তা করবে। এক্স্যাক্টলি, জাস্ট নাম থেকে আমি 2টা কাজ লিখছি। দেখো আমি আর কিছু মনে করো পারি না, কিন্তু আমি নাম থেকে অন্ততপক্ষে এই 2টা কাজ তো ইনশাল্লাহ আমি লিখতে পারবো, রাইট? সো আমি অলরেডি নাম থেকে 2টা কাজ লিখলাম। আচ্ছা ফাইন। আর এই পেশি আবরণী কোষ কি বাইরে থাকে না? সো তুমি যদি মনে করো হাইড্রাটা কোনো কিছুর সাথে লেগে আছে, তাহলে এই লেগে থাকার কাজটা কে করবে? আমাদের ধরো আমার হাত মনে করো বোর্ডের সাথে লেগে আছে, তার মানে আমার হাতের যে বাইরের কোষগুলো আছে, এরা আমার হাতটাকে বোর্ডের সাথে লাগায় রাখলো। তাহলে এই যে লাগায় রাখা, কোনো কিছুর সাথে যুক্ত রাখার কাজটা কে করে? বাইরে যে কোষগুলো থাকে তারাই করে। এক্স্যাক্টলি, তার মানে দেহকে কোনো কিছুর সাথে আবদ্ধ রাখতে সহায়তা করে। দেহকে কোনো কিছুর সাথে আবদ্ধ রাখতে সহায়তা করে। দেখো ভাই 3টা কাজ হয়ে গেছে।
খুব বেশি কাজ লেখার দরকার নাই, খুব বেশি কাজ লিখে, কারণ তোমার তো অনেকগুলো কাজ লিখতে হবে। খুব বেশি কাজ তুমি একটার মধ্যে লেখা শুরু করছো, দেখবা তোমার পৃষ্ঠা 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা হয়ে গেছে। দরকার নাই তো তোমার, তোমার যতটুকু মার্কস, যতটুকু লিখলে তুমি মার্কসটা মোটামুটি ভালো আসবে, এতটুকুই এনাফ। কখনোই তুমি এমন হবে না যে তুমি সবগুলো কাজ লিখছো তোমাকে 4-এ 6 দিছে, এমন হবে না। 4-এ তুমি দেখবা 3ই পাচ্ছ। তো তোমার এত প্যারা নিয়ে লাভ নাই, তুমি 2-3টা করে মেইন পয়েন্ট লিখবা, তাতেই হবে। চলে আসি দেখো নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ। এক সেকেন্ড, ওকে ফাইন। চলে আসে আমাদের নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এখন ইন্টারস্টিশিয়াল কোষের কাজ কি? ওকে সো ওকে ফাইন। সো নাম্বার 2 হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ। খুবই সুন্দর ভাই। এই কোষটার হচ্ছে একটা স্পেশাল ক্ষমতা আছে, বুঝছো? যখনই হাইড্রার কোনো কোষ নষ্ট হবে, যখনই হাইড্রার কোনো কোষের দরকার হবে, দেখা যাবে এই ইন্টারস্টিশিয়াল কোষটা চাইলেই সে রূপান্তরিত হয়ে অন্য যে কোনো কোষে পরিণত হতে পারে। রূপান্তরিত হয়ে অন্য কোনো কোষে পরিণত হয়। যে কারণে যে কোনো কোষের দরকার হয়, যে কোনো কোষের যদি ঘাটতি হয়, যে কোনো কোষের ক্ষতি হয়, তাহলে ওই কোষের রিপ্লেসমেন্ট হয়ে যাবে এই ইন্টারস্টিশিয়াল কোষ দিয়ে। এইটাকে অনেকটা মানুষের স্টেম কোষের সাথে কল্পনা করা হয়। যত বেশি প্রয়োজন হবে কোনো সমস্যা নাই, সে চাইলে রূপান্তরিত হয়ে, বিভাজিত হয়ে, সংখ্যা বৃদ্ধি করে, যেইভাবে হোক এনিহাও সে ম্যানেজ করবে। ঠিক আছে, এই যে তার একটা স্পেশাল ক্ষমতা, এটাকে বলে টোটিপটেন্সি। যাক, আমি ওখানে এমসিকিউ পার্টে যাচ্ছি না ভাইয়া। ঠিক আছে, ইনশাল্লাহ ডান। সো ইন্টারস্টিশিয়াল কোষের কাজও আমরা পারবো। এবার আসি ভাই, দেখো আরেকটা কোষ ছিল, খেয়াল করো। একটা নাম ছিল সংবেদী কোষ, একটা নাম ছিল সংবেদী কোষ, আর একটা নাম ছিল স্নায়ু কোষ। এই দুইটা কোষের কাজ কিন্তু মোটামুটি কাছাকাছি। এখন তুমি পরীক্ষা হলে প্যাস লাগাবা না, পরীক্ষা হলে তোমাকে বুঝতে হবে। খেয়াল করো, সংবেদী মানে কি? যে উদ্দীপনা গ্রহণ করে। এক্স্যাক্টলি তাই। তাহলে পরিবেশ থেকে সে উদ্দীপনা গ্রহণ করবে। পরিবেশ থেকে তার কাজ হচ্ছে উদ্দীপনা গ্রহণ করা, কারণ সে বাইরে আছে, আর বাইরেই তো পরিবেশ। তাহলে পরিবেশ থেকে সে উদ্দীপনা গ্রহণ করবে, এটা আমরা ইনশাল্লাহ পারবো। নেক্সট খেয়াল করে দেখো, স্নায়ু কোষ। তাহলে ওর কাজ কি? স্নায়ু কোষের কাজ হচ্ছে সংবেদী কোষ যে উদ্দীপনাটা আনলো সেটাকে জায়গা মতো পৌঁছানো। সংবেদী কোষ থেকে প্রাপ্ত উদ্দীপনা, সংবেদী কোষ থেকে যে উদ্দীপনাটা আসলো সেই উদ্দীপনাটাকে সে জায়গা মতো পৌঁছাবে। সংবেদী কোষ থেকে প্রাপ্ত উদ্দীপনাকে জায়গা মতো পৌঁছাই দিবে। তোমরা ছবিটা দিকে তাকাও, খেয়াল করে দেখো ভাইয়া। দেখো, প্রথমে আমরা এটা পড়ছি, এটা হচ্ছে পেশি আবরণী কোষ। ও আবরণ দিছে, পেশি হিসেবে কাজ করছে। পেশি মানেই সে সংকোচন প্রসারণ করবে, তাই না? পেশি মানে কি করবে? সংকোচন প্রসারণ করবে। ভেরি গুড। নেক্সট হচ্ছে এই যে দেখো সবুজ রং দিয়ে যেগুলো আঁকছি, এগুলোর নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। চাইলেই অন্য যে কোনো কোষে রূপান্তরিত হইতে পারে, তার পুনরুৎপত্তির ক্ষমতা আছে, এটাকে বলে টোটিপটেন্সি। তাহলে যে কোনো কোষেই চাইলে রূপান্তরিত হইতে পারে। আমি তোমাকে দেখাবো যে কেন রূপান্তরিত হওয়া দরকার আছে। নেক্সট খেয়াল করো, নেক্সট হচ্ছে সংবেদী কোষ। ও পরিবেশ থেকে উদ্দীপনাটা রিসিভ করে, এই সিগন্যালটা সে কাকে দেয়? স্নায়ু কোষকে দেয়। স্নায়ু কোষ এই সিগন্যালটা গ্রহণ করে পরবর্তী পদক্ষেপের জন্য ব্যবস্থা গ্রহণ করে। ওকে ফাইন, এটা আমাদের হয়েছে। নেক্সট খেয়াল করে দেখো, গ্রন্থি কোষ। ভাইয়া, গ্রন্থি কোষের কাজ কি? তোমার কি মনে হয়? গ্রন্থি কোষ মানে হচ্ছে যা থেকে কোনো প্রকারের রস নিঃসৃত হয়। গ্রন্থি কোষ মানে কি? যা থেকে কোনো প্রকারের রস নিঃসৃত হয়। সো বুঝতে পারছো, এর কাজ হচ্ছে রস নিঃসরণ করা। রস বলতে সে অ্যাকচুয়ালি মিউকাস নিঃসরণ করে। কি নিঃসরণ করে? মিউকাস। মিউকাস যদি নিঃসরণ করে, মিউকাস মানে কি? আঠালো পদার্থ। তার মানে এই মিউকাস নিঃসরণ করার মাধ্যমে, একটা আঠালো পদার্থ নিঃসরণ করার মাধ্যমে কোনো কিছুর সাথে আবদ্ধ রাখতে সহায়তা করে। তাহলে সেও কিন্তু আবদ্ধ রাখতে সহায়তা করে। নাম্বার 2, বুদবুদ তৈরি করে। বুদবুদ, তোমরা দেখবা অনেক সময় আমরা ছোটবেলায় এমন করি যে বেলুন যদি তুমি পানির মধ্যে ঢুকাও, দেখবা ভিতর থেকে বাবল, বাইরে থেকে ওই বেলুন থেকে বাইরে থেকে বাবল বের হচ্ছে, বুদবুদ বের হচ্ছে। বুদবুদ তো তোমরা চিনো, তাই না? অনেক সময় ছোটবেলায় এমনও আছে, অনেকে এমন করছো কিনা আমি জানি না, যে বালতির মধ্যে তোমার যে কি বলে মগটা হচ্ছে তুমি উপর করে বাতাস ঢুকাই দিছো, চেক করছো বুদবুদ কেমনে বের হয়। আমি জানি না তোমরা করছো কিনা, এটাও কিন্তু খুব কমন একটা প্র্যাকটিস। তাহলে এই বুদবুদ তৈরি করে সে ভাসিয়ে রাখতে সহায়তা করে। তাহলে বুদবুদ তৈরি করে সে কি করে? বুদবুদ তৈরি করে সে তাকে ভাসিয়ে রাখতে সহায়তা করে। নেক্সট খেয়াল করে দেখো, মুখের কাছে, মুখের ছিদ্র যেখান থেকে সে খাবার খায়, এই মুখ ছিদ্রের কাছাকাছি যে এই গ্রন্থিকোষগুলো আছে, বুঝতে পারছো, এগুলো থেকে যে রস বের হবে, এগুলোর কাজ কি হবে? খাবারটাকে গলা দিয়ে নামতে সহায়তা করবে। এক্স্যাক্টলি,
তাহলে মুখছিদ্রের কাছাকাছি যেই গ্রন্থি কোষগুলো আছে এগুলো খাবার গলাধকরণে হেল্প করে, খাবার গলাধকরণে, খাবার গিলতে সহায়তা করে। খুবই সিম্পল বিষয়। আচ্ছা, তাহলে অ্যাপ্রোচ চলে আসি আমরা জনন কোষের কথা। আমার আর বলার প্রয়োজন নাই, জনন কোষের কাজ তোমরা সবাই পারো। শুক্রাণু ডিম্বাণু তৈরি করা, এটা আমার বলার দরকার নেই, বা জনন কোষ তৈরি করা, ইউ অল নো, এটা আমার বলার দরকার নাই। এখান থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, নিষেকে সহায়তা করে, পরবর্তী যৌন জননে অংশগ্রহণ করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে নিডোসাইট। এটার ভিতরে কিন্তু থাকে হাইড্রার স্পেশাল ধরনের নেমাটোসিস্ট, যেটার কাজ হচ্ছে শত্রুকে শত্রুকে বিদ্ধ করা, শত্রুকে বিদ্ধ করা, কিংবা তার খাবার, যে সে যে খাবার খাবে সেই খাবারটাকে, সে ধরো খাবার মানে কি, কোনো একটা প্রাণী সে খায়, সে মাংসাশী, ওই প্রাণীটাকে বিদ্ধ করে সে সে যে তার ভিতরে ঢুকাবে, এই জন্য তার অবশ্যই লাগবে নিডোসাইট। তার কাছাকাছি কোনো শত্রু আসছে, তার ভিতরে বিষ ঢুকাই দিবে, তার জন্য তার লাগবে নিডোসাইট। সো নিডোসাইটের কাজ তোমরা আশা করি সবাই বুঝে গেছো। শিকার ধরা, শিকার ধরা, প্রাণীকে আঁকড়ে ধরা, চলনে সহায়তা করা, আত্মরক্ষা। সো শত্রুকে বিদ্ধ করা বা শিকার ধরা, শিকার ধরা মানে তার খাবার যেটা খাবে শিকারকে ধরা, বা তার আত্মরক্ষা, এমনকি তার কিছু কিছু ক্ষেত্রে তার চলনেও হেল্প করে। তাহলে এই কয়েকটা পয়েন্ট লিখলে ইনশাল্লাহ তোমার কাজও ভাইয়া হয়ে যাবে। তাহলে ভাইয়াকে বলেন তো সবাই কাজগুলো ক্লিয়ার কিনা, সত্যিকার অর্থে বলবেন সবাই কাজগুলো ক্লিয়ার কিনা। তাহলে এর মাধ্যমে কিন্তু আমাদের এই 7 ধরনের কোর্সে মোটামুটি পড়া হয়ে গেছে। তাহলে ভাইয়া বুঝতেই পারছো এর সাথে আমাদের কিন্তু গ্যাস্ট্রোডামিসগুলা ভাইয়া আলাদা করে বেশি করে পড়ানোর দরকার নাই, কারণ কি এদের ম্যাক্সিমামের কাজই সেম, ম্যাক্সিমামের কাজই সেম। তারপরও কিছু জিনিস একটু পার্থক্য আছে, আমরা সেই পার্থক্যটা একটু দেখবো। কিরকম দেখো, যেটা ভিতরের লেয়ার তাকে আমরা বলি এন্ডোডার্মিস অথবা গ্যাস্ট্রোডার্মিস। কেন এটাকে গ্যাস্ট্রোডার্মিস বলি, কেন এটাকে আমরা গ্যাস্ট্রোডার্মিস বলি কেউ কি জানো? কারণ গ্যাস্ট্রো মানে হচ্ছে পাকস্থলী বা খাবার সংক্রান্ত কিছু। গ্যাস্ট্রো বলো না, গ্যাস্ট্রিকের সমস্যা বা তার পাকস্থলী রিলেটেড কোনো সমস্যা, গ্যাস্ট্রিক শব্দের মানেই হলো পাকস্থলী। তাহলে এটাকে যে গ্যাস্ট্রোডার্মিস বলে, গ্যাস্ট্রোডার্মিস কেন বলে? কারণ এই লেয়ারটা, এই লেয়ারের কোষগুলা পরিপাকে অংশগ্রহণ করে, এই লেয়ারের কোষগুলো পরিপাকে অংশগ্রহণ করে, এই জন্য এই লেয়ারটাকে বা ভিতরের যে লেয়ারটা তাকে বলে গ্যাস্ট্রোডার্মিস। যেহেতু এই ভিতরের লেয়ারের কোষগুলো গ্যাস্ট্রো রিলেটেড বা পাকস্থলী রিলেটেড কিংবা পরিপাকতন্ত্র রিলেটেড কাজগুলা করে, এই জন্য তাকে বলে গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রো মানে গ্যাস্ট্রিক মানে পাকস্থলী, পাকস্থলী রিলেটেড কাজকর্মগুলোকে ইন্ডিকেশন করে, ঠিক আছে, ইন্ডিকেট করে। ওকে ফাইন, ইন্ডিকেশন দেয়। আচ্ছা, তো আমরা হয়ে গেলাম মোটামুটি গ্যাস্ট্রোডার্মিস বুঝে গেছি যে পরিপাক সংক্রান্ত কাজ করে, এবং আমরা এইটাও জানি এইটা মূলত 5 ধরনের কোষ নিয়ে তৈরি হয়। 2টা কোষের পার্থক্য ছিল, সেটা টেকনিক তোমাকে পড়াইছি, যোনি দিয়ে তুমি মনে রাখবা, তাই না? জনন কোষ এবং নিডোসাইট, এটা দিয়ে তুমি মনে রাখবা। গুড। নেক্সট খেয়াল করো, এটা যে পেশি আবরণী কোষ তাকে বলা হয় পুষ্টিকোষ। কেন পুষ্টিকোষ বলে? কারণ বুঝতে পারছো সে পরিপাকের সাথে সম্পর্কিত, পুষ্টির সাথে সম্পর্কিত, এই জন্য ভাই তারে বলা হয় পুষ্টিকোষ। ওই যে পেশি আবরণী যে কোষটা তাকে বলা হয় পুষ্টিকোষ। সে হচ্ছে ভাইয়া 2 রকমের। এই পুষ্টিকোষটা কয় রকমের? এই পুষ্টিকোষ হচ্ছে ভাইয়া 2 রকমের। কিরকম খেয়াল করে দেখো, নাম্বার ওয়ান হচ্ছে ফ্লাজেলীয় কোষ, ফ্লাজেলীয় কোষ, আর নাম্বার 2 হচ্ছে ক্ষণপদীয় কোষ। তাহলে 2 ধরনের পুষ্টিকোষ আছে, একটা হচ্ছে ফ্লাজেলীয় কোষ আর একটা হচ্ছে ভাইয়া ক্ষণপদীয় কোষ। ক্ষণপদ মানে কি? ক্ষণপদ মানে অল্প সময়ের পা, অল্প সময়ের পা। যেমন ধরো এমিবার শরীরে পাওয়া যায় অল্প সময়ের পা, অর্থাৎ চাইলেই সে ধরো এখন একটা পার আকৃতি তৈরি করলো, কিছুক্ষণ পরে সে আকৃতি চেঞ্জ করে অন্য আকৃতির পা তৈরি করবে। সো তার যখন তার যেটা লাগবে এরকম আকৃতির পা তৈরি করে, এটাকে বলে ক্ষণপদ। এটা এমিবার বৈশিষ্ট্য। এমিবার মনে আছে? এমিবা এই যে এরকম করে এরকম এলো পাথরের আকার, ও চাইলে ওর আকৃতি চেঞ্জ করতে পারে, চাইলে ওর পায়ের শেপ চেঞ্জ করতে পারে, এই জন্য আমরা তাকে বলি ক্ষণপদ। আমাকে বলো তো ক্ষণপদ সবাই কি ক্লিয়ার? ফাইন, ক্ষণপদ সবাই গুড ক্লিয়ার। আচ্ছা, আমি গুড গুড গুড। ওকে ফাইন। এখন দেখো তো ভাইয়া এদের কাজ কিন্তু খুবই খুবই ইজি। দেখো ফ্লাজেলীয় কোষ, ক্ষণপদীয় কোষ। দেখো ক্ষণপদের কাজটা কি ভাইয়া? ধরো এই খাবারটা মনে করে এদিকে আসছে, তাহলে এই খাবারের শেপ অনুযায়ী সে তার আকৃতিটা এমনভাবে চেঞ্জ করে যেন খাবারটাকে সে গলাধকরণ বা কোষের ভিতরে ঢুকাইতে পারে। তাহলে প্রয়োজনে এই ক্ষণপদ কি করে?
তার আকারটা এমন ভাবে চেঞ্জ করে যেন খাবারটাকে সে প্যাকড করে খাবারটাকে সে ভিতরে ঢুকাইতে পারে। এটা হচ্ছে একটা ক্ষণপদের গুরুত্বপূর্ণ কাজ। আর ফ্লাজেলীয় কোষের গুরুত্বপূর্ণ কাজ কি? ধরো তার মধ্যে একটা কোষের মধ্যে ফ্লাজেলা আছে, তাহলে ফ্লাজেলার আন্দোলনে বুঝতেই পারছো খাবার কি হবে? ফ্লাজেলার আন্দোলনে খাবার দেখা যাবে এনজাইমের সাথে মিক্স হবে, রাইট? ফ্লাজেলা যখন এরকম এরকম করে নড়াচড়া করবে তাহলে খাবার কি হবে? এনজাইমের সাথে মিক্স হবে। শুধু এটা না, দেখা যাবে খাবারটা চূর্ণ বিচূর্ণ হবে বা খাবার আরো বেশি ভাঙবে। সো এরকম ভ্যারাইটিস কাজ, পরিপাক সংক্রান্ত ভ্যারাইটিস কাজ সে করে। পাশাপাশি যেহেতু সে এক ধরনের পেশি আবরণী কোষ, সো তার মধ্যে অবশ্যই একটা পেশির কাজও আছে, তাই না? যেহেতু সে এক ধরনের পেশি আবরণী কোষ, সো তার ভিতরে যেহেতু পেশি আছে, তার মানে সে সংকোচন প্রসারণ করবে। কারণ এই যে ভিতরে খাবারটা গেল, এখানে যে ভিতরে খাবার যে গেল, ওই জায়গাটাতে অবশ্যই নড়াচড়ার দরকার আছে। কারণ আমাদের যখন খাবারটা পাকস্থলী এই লাইন দিয়ে নামে, নড়াচড়া করে সামনের দিকে, এটা বলে পেরিস্টালসিস, সামনের দিকে একটা মুভমেন্ট হয়, খাবারটা মুভমেন্টের কারণে সামনের দিকে যায়, এটাকে বলা হয় পেরিস্টালসিস। তো ওদেরও তো অবশ্যই এরকম সংকোচন প্রসারণ করা লাগবে। সো এই কাজটা কে করবে? পেশি আবরণী কোষ। তাহলে এটা কাজগুলা খুবই ইজি, হ্যাঁ। পেশি হিসেবে সে সংকোচন প্রসারণের কাজও করে। যে সংকোচন প্রসারণ করার মাধ্যমে খাবার মূলত সামনের দিকে যায়। প্লাস মনে করো স্ফিংটার হিসেবে কাজ করে। স্ফিংটার মানে পেশি বলয়, তোমাদেরকে ভাই পড়াইছিলাম একটা অধ্যায়ে। স্ফিংটার মানে হচ্ছে দরজা, হ্যাঁ, কোনো জায়গায় খাবার ঢুকবে কি ঢুকবে না এটাকে কন্ট্রোল করে। তো এখন ওদের তো আর কাঠের দরজা হবে না, ওদের ওই দরজাটা পেশি দিয়ে তৈরি হয়, আর তাকে বলে স্ফিংটার। সো সংকোচন প্রসারণের কাজটা সে করবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের পুষ্টিকোষের কাজ। নেক্সট খেয়াল করে দেখো, গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে বাকি যে ইন্টারস্টিশিয়াল কোষ বা ধরো সংবেদী কোষ, এগুলোর কাজগুলো মোটামুটি সবগুলো সেম। ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, এগুলোর কাজগুলো মোটামুটি সেম। খালি সংবেদী কোষের বেলায় একটু জিনিস পার্থক্য আছে। সংবেদী কোষের বেলায় একটু জিনিস পার্থক্য আছে, যেহেতু এই সংবেদী কোষটা হচ্ছে ভিতরের, তাই না? এটা তো ভিতরের লেয়ারের, তাহলে ওর সাথে তো পরিবেশের সম্পর্ক নাই, আছে না? সে কি করে? সে খাদ্যের উদ্দীপনা, অর্থাৎ খাদ্য যে তার ভিতরে ঢুকছে, সে খাদ্যটা কেমন, সে খাদ্যের গুণাগুণ, ওই খাদ্যের উদ্দীপনা নিয়ে কাজ করে। ঠিক আছে? তাহলে তার এই সংবেদী কোষের কাজ হচ্ছে সে খাদ্যের গুণাগুণ যাচাই করে এই সিগন্যালটা সে ইয়েতে পাঠায়, পরবর্তী কোষ মানে স্নায়ু কোষে পাঠায়। একটু পার্থক্য, বাকি সব সেম। তাহলে দেখো ইন্টারস্টিশিয়াল কোষের কাজ সেম, এটাও সেম। ওই যে ইন্টারস্টিশিয়াল কোষ মানেই হচ্ছে অন্য কোনো কোষের দরকার লাগলেই এ বেটা আছে রেডি, সে রূপান্তরিত হয়ে যাবে। আর সংবেদী কোষ একটু পার্থক্য পড়াইছি, যখন সে বাইরে থাকে তখন সে পরিবেশ থেকে উদ্দীপনা নেয়, আর যখন সে ভিতরে থাকে, ভিতরের দিকের লেয়ারে, তখন তার কাজ হচ্ছে খাদ্যের গুণাগুণ যাচাই করা, এই খাদ্য রিলেটেড কাজকর্ম করবে। ঠিক আছে? সো আমার ইনশাল্লাহ আর মোটামুটি প্রয়োজন নাই, প্রত্যেকটা কাজে মোটামুটি সেম। তুমি গ্রন্থি কোষের কাজ কি বুঝতে পারছো? গ্রন্থিদের রস নিঃসরণ হবে, এনজাইম বের হবে, মিউকাস ক্ষরণ হবে, যার কারণে ওরা পরিপাক করতে পারবে। তাই ঠিক কিনা? তাহলে বুঝতেই পারছো ভাইয়া গ্রন্থি কোষের কাজ। আমি একটু হালকা করে বলে দিই, সে মিউকাস ক্ষরণ করবে বা মনে করো তোমার বিভিন্ন ধরনের এনজাইম নিঃসরণ করবে। সো ঘুরে ফিরে এই দুইটা কাজ তুমি লিখবা, এই দুটো লাইন তুমি লিখতেই পারবা, যে মিউকাস ক্ষরণ করে খাবারটাকে পিচ্ছিল করে, এনজাইম নিঃসরণের মাধ্যমে পরিপাক ক্রিয়া অংশগ্রহণ করে। ডান, দুই তিনটা করে লাইন লিখবা, সেম, শেষ। সো আমাদের এই যে প্রত্যেকটা কোষ যে আলাদা আলাদা কাজ করে, এটাকে বলা হয় শ্রম বন্টন। তা শ্রমটাকে বা টোটাল কাজকর্মটাকে বিভিন্ন কোষের মধ্যে ভাগ করে দেওয়া, যে কারণে প্রত্যেকে তার স্পেসিফিক কাজ করে। এই যে কাজে প্রত্যেক ভাগ করে দেওয়া, এইটাকে বলা হয় শ্রম বন্টন। তাইলে আমাদের আলহামদুলিল্লাহ এইটাও শেষ, এইটাও শেষ। আমাকে বলেন তো সবাই ক্লিয়ার কিনা? তাহলে অলরেডি ভেরি ইম্পর্টেন্ট 3 স্টার পার্ট আমাদের শেষ। তাহলে এখন আমরা আঁকবো হাইড্রার প্রস্থচ্ছেদ। হাইড্রার প্রস্থচ্ছেদ আঁকাটা তোমার জন্য হবে জাস্ট এ দুধ ভাত। কেন দুধ ভাত হবে? কারণ তুমি অলরেডি বিভিন্ন বেসিক বিষয়গুলো অলরেডি পড়ে ফেলছো। তাহলে তোমার এখন প্রস্থচ্ছেদ আঁকাটা জাস্ট 1-2 বিষয়। তাহলে ভাই আমরা এখন পড়বো কি? হাইড্রার প্রস্থচ্ছেদ। যে পরীক্ষা যদি আসে তাহলে প্রস্থচ্ছেদে কিভাবে দাগাবা, খেয়াল করো কিভাবে আঁকবা। প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ মানে কি? ধরো এইটা ছিল আমাদের হাইড্রাটা, তাই না? এরকম ছিল আমাদের হাইড্রাটা, এরকম ছিল, ফাইন। এখন প্রস্থ কোনটা? এই জায়গাটা হচ্ছে প্রস্থ। তো ঠিক এই বরাবর যদি আমি হাইড্রাটাকে ছেদ করি, তাহলে উপর থেকে দেখলে আমি কি দেখতে পাবো? এটাই হচ্ছে হাইড্রার প্রস্থচ্ছেদ। খেয়াল করে দেখো, আমি যদি এই হাইড্রাটাকে এই বরাবর ছেদ করি, তাহলে এই যে পয়েন্টটা, এটা একটা গোলাকার অংশ। আমি যে উপর থেকে দেখি, খেয়াল করো এই কলমটা আছে ভাইয়া, এই কলমটাকে যদি আমি এই বরাবর কাটি, কাটার পর যদি উপর থেকে দেখি, আমি দেখব একটা গোলাকার অংশ। তাহলে প্রস্থচ্ছেদটা হবে কি? কিছুই না, জাস্ট গোলাকার। তাহলে ভাই এই একটা গোল দিবা, সুন্দর করে তুমি তোমার কম্পাস দিয়ে দিবা,
আর ভিতরে একটা গোল দিবা, এই যে ভিতরে একটা গোল দিবা, ডান, শেষ। তোমার প্রস্তুচ্ছেদ আঁকা শেষ। তাহলে বুঝতে পারছো প্রস্তুচ্ছেদ আঁকা শেষ কেন? কারণ এবার কাজগুলো হচ্ছে দুধ ভাত কাজ। এই যে বাইরের লেয়ারের কোষগুলো, এই যে বাইরের লেয়ারের কোষগুলো দাও, কোনো সমস্যা নাই, তুমি আগে ইচ্ছা মতো করে, এত সময় নাই, তুমি বসে বসে ঢং করে দিবা। এই জন্য তুমি প্রত্যেকটা কি করবে, আগে এরকম করে দাগ দিয়ে নিবা। তোমার টেনশনের দরকার নাই, মোটামুটি একটা শেপ করে তুমি দাগ দিয়ে নিবা, মোটামুটি শেপ করে তুমি দাগ দিয়ে নিবা। তোমার এগুলো টেনশনের দরকার নাই। হ্যাঁ, এরকম একটা শেপ করে তুমি মোটামুটি সবগুলো দাগ দিয়ে নিবা, এত টেনশনের দরকার নাই। কারণ কি, এত পারফেক্ট তোমার হইতে হবে না। ওকে, সো ভিতরের কোষগুলো ঠিক সেম ভাবে তুমি এরকম করে একটা শেপ দিয়ে নিবা, পরে এগুলোর কারেকশন করবা। দেখো ফার্স্টে এরকম করে শেপ দিয়ে নিবা, সবগুলোর এরকম করে একটা এরকম করে সুন্দর করে শেপ দিয়ে তুমি পুরোটাকে কন্টিনিউ করবা। এটা হচ্ছে বেসিক কাজ, যে প্রত্যেকটাকে তোমাকে ফার্স্টে অবশ্যই একটা শেপের ভিতর দিয়ে যাইতে হবে। আচ্ছা, এবার দেখো আমরা জানি বাইরের লেয়ারে এরকম করে থাকে সংবেদী কোষ। এবার এবার তুমি কারেকশন করবা। এই যে সংবেদী কোষ দিলাম একটা, আবার মনে করো এখানে আমি ভাবতেছি আরেকটা সংবেদী কোষ দিব, এই যে দিয়ে দিলাম আরেকটা সংবেদী কোষ। আবার ভাবতেছি এখানে একটা সংবেদী কোষ দিব, ইয়েস ইউ ক্যান ডু ইট, দিলাম। এইভাবে তুমি লাস্টে কারেকশন করবা। মনে করো ভিতর দিকে ভাবলা যে এখানে একটা সংবেদী কোষ দিব, দাও, এই যে সংবেদী কোষ দিলাম। এই জন্য দেখবা বইয়ের ছবিটা দেখবা এরকম ভিতরে দাগ দাগ আছে, দেখছো? এই এখানে আরেকটা দিলাম সংবেদী কোষ। তাহলে লাস্টে তুমি কারেকশন করবা, তাইলে তোমার পরীক্ষার হলে সময় বাঁচবে। নাহলে তুমি যদি এইভাবে বইয়ের মতো সুন্দর করে আঁকতে যাও, তুমি দেখবা যে সময় নাই। সো এটা আঁকতেও তোমার মিনিমাম 4-5 মিনিট চলে যাবে, তোমার হাতে থাকা নির্দিষ্ট সময় খুবই অল্প সময়। সো এইভাবে তুমি সংবেদী কোষ দিলা। আচ্ছা, এবার ধরো তুমি দিবা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, ঠিক আছে? তাহলে ফার্স্টে দেখো এখানে আরেকটা এরকম করে গ্যাপ তৈরি করলাম, নিচে তৈরি করলাম, করে আবার এই ডট 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 দিয়ে বুঝাইলাম যেখানে আছে ইন্টারস্টিশিয়াল কোষ। আবার গ্যাপ তৈরি করলাম, ডট ডট দিয়ে বুঝাইলাম যেখানে আছে ইন্টারস্টিশিয়াল কোষ। ভিতরেও আমি সেম ভাবে গ্যাপ তৈরি করলাম, দিলাম ভিতরে ইন্টারস্টিশিয়াল কোষ, ডান, ফাইন। তাহলে হয়ে গেছে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ। এইভাবে তুমি কয়েকটা দিবা। আচ্ছা, এবার ধরো ভাই আঁকবো গ্রন্থি কোষ, কারণ আমরা জানি গ্রন্থি কোষ ইম্পর্টেন্ট। ধরো ভাই আমি এইটাকে বানাই দিব গ্রন্থি কোষ। কি করবো জানো? এই যে উপরে এই কোষের ভিতরে ডট ডট দিয়ে বুঝাবো, তার ভিতরে মিউকাস দানা আছে, মানে এটা হচ্ছে টোটালি একটা গ্রন্থি কোষ, গ্রন্থির রস আছে, দানা আছে, এই যে এইটাকে বুঝাবো আমি গ্রন্থি কোষ। এরকম করে তুমি দুই একটা তুমি এরকম করে দিয়ে দিবা, দুই একটা করে তুমি এরকম দিয়ে বুঝাবা যে এটা হচ্ছে গ্রন্থি কোষ। যেহেতু ভিতরের দিকে কোষে ফ্লাজেলা থাকতে পারে, তো তুমি চাইলে এখানে একটা দুইটা কোষে ফ্লাজেলা দিতে পারো, এই যে ফ্লাজেলা দিয়ে দিলাম। একটা দুইটা কোষ তুমি চাইলে ঘনপদের মতো বানাতে পারো, এরকম করে ঘনপদের মতো বানাতে পারো, আকৃতি চেঞ্জ করতে পারো। হ্যাঁ, পেন্সিল দিয়ে এই যে আকৃতি চেঞ্জ করতে পারো, হয়ে গেল তোমার। আচ্ছা, বাইরে আমরা জানি বাইরে কি থাকে, বাইরে থাকে নিউরোসাইট। তো তুমি এখানে একটা নিউরোসাইট রাখতে পারো চাইলে, এই যে এখানে একটা এভাবে দিয়ে, এই যে এটা গোল্লা দিয়ে এরকম করে দিতে পারো, এইভাবে দিতে পারো, বুঝতে পারো নিউরোসাইট সুন্দর করে রাখি, এটা মোটামুটি একটু সুন্দর করে দিতে পারো, এই বুঝতে পারো নিউরোসাইট আছে এখানে একটা, এই নিউরোসাইট আছে এখানে একটা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের প্রস্তুচ্ছেদ আঁকা আলহামদুলিল্লাহ শেষ। কারণ তুমি যদি জানো যে বাইরে কি থাকে ভিতরে কি থাকে, তাহলে তুমি আঁকতে পারবা। তোমার একদম বইয়ের মতো হইতে হবে না। ভালো কথা, ভালো কথা, খেয়াল করো, খেয়াল করো, মাঝখানে যে লেয়ারটা, এখানে আরেকটা এরকম এরকম দাগ দিবা, মাঝখানে লেয়ারে এরকম এরকম করে ডট ডট দাগ দিবা, বুঝাবা যে এটা হচ্ছে মেসোগ্লিয়া। মাঝখানে লেয়ারে এরকম করে আরেকটা ডট ডট দাগ দিবা, একাধিক দাগ দিবা, দুই একটা দাগ দিয়ে বা দুই একটা ফোঁটা ফোঁটা দিয়ে বুঝাবা যে মাঝখানের লেয়ারটা হচ্ছে মেসোগ্লিয়া। আর তুমি যতটুকু পারো তুমি বাইরে দাগ দিয়ে বুঝাই দিবা কোনটা কি, পেশি আবরণী কোষ, সংবেদী কোষ, বা ইন্টারস্টিশিয়াল কোষ, নিউরোসাইট, বা এই যে ক্ষণপদযুক্ত কোষ, ফ্লাজিলীয়, এই ফ্লাজিলীয় ধরো এটা হচ্ছে ফ্লাজিলীয় কোষ, মানে যেভাবে তুমি যেটা মনে করো তুমি দেখা দিতে পারো। অবশ্যই সবগুলা তুমি এক পাশে মার্কিং করবা, এক পাশে মার্কিং করবা। দ্যাট ইজ ইট। আমাদের আলহামদুলিল্লাহ হাইডার প্রস্তুচ্ছেদ শেষ। তাহলে এটাও শেষ, এটাও শেষ, দুইটা শেষ। ভাইয়াকে বলো তো, তুমি কি পারবা এইভাবে এই প্রস্তুচ্ছেদের ছবিটা আঁকতে? আমার মতে ভাই একটা বিশ্বাস আছে ইনশাল্লাহ তুমি এই প্রস্তুচ্ছেদ ছবিটা আঁকতে পারবা। কারণ যেহেতু আমি তোমাকে দুইটা লেয়ারের মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিছি এবং তোমাকে টেকনিক শিখাই দিছি ভাই, যে তুমি যদি এই সিস্টেমে যা ফার্স্টে নর্মালি এরকম করে গোল চারটা করে কি বলে আয়তাকার শেপ একটা স্ট্রাকচার দিয়ে যাবা, সবগুলোতে আয়তাকার কোষের মতো এঁকে যাবা, তারপরে তুমি মাঝখানে মাঝখানে এরকম কারেকশন করবা, তাহলে তোমার ছবিটা আঁকতে সময় কম লাগবে। এবং মাঝখানে মাঝখানে এরকম করে তুমি ঢুকাই দিবা গ্রন্থি কোষ, ফ্লাজেলা দিয়ে দিবা, ক্ষণপদ দিবা, সংবেদী কোষ আঁকবা। কেমনে আঁকে আমি অলরেডি দেখাইছি, একটা কোষ এঁকে একটা এরকম একটা দাগ দিয়ে দিবা, বুঝাবা যে রোম আছে। এরপর হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, কিছু ডট ডট দিয়ে দিবা, মাঝখানে মেসোগ্লিয়া আছে, ডান। আমাদের হাইড্রার প্রস্তুচ্ছেদ আঁকা শেষ। ঠিক আছে? পারবেন সবাই? পারবেন তো? ওকে ফাইন, পারলে তো ইনশাল্লাহ খুবই ভালো। তো তোমরা জানো যে হাইড্রা কিন্তু অরীয় প্রতিসাম্য প্রাণী। হাইড্রা কিন্তু অরীয় প্রতিসাম্য প্রাণী, অরীয় প্রতিসাম্য প্রাণী। কেন এটাকে অরীয় প্রতিসাম্য বলা হয় ভাইজান খেয়াল করে দেখেন। অরীয়, এই যে দেখেন তুমি, আমি যদি হাইড্রার প্রস্তুচ্ছেদ চিন্তা করি একবার উপরের দিকে, ধরো এখানে কোর্শিকা আছে 1 2 3, সাপোজ এরকম কোর্শিকা আছে, ঠিক আছে? ধরো আমি বাড়াই দিলাম, এরকম কোর্শিকা আছে।
এখন আমি যদি হাইড্রাটাকে মাঝখান দিয়ে ভাগ করি কখনোই ইকুয়াল হবে না, কারণ দেখো সাপোজ আমি হাইড্রাটাকে মনে করো ভাইয়া জাস্ট আমি এই বরাবর ভাগ করে দিলাম, দেখো এই বরাবর ভাগ করে দিলাম, কোনোভাবেই দুই পাশে ইকুয়াল হবে না। কেন হবে না? কারণ এখানে ফ্লাজেলা 3টা, এই পাশে ফ্লাজেলা 4টা, সো কোনোভাবেই ইকুয়াল হচ্ছে না। মাঝখানে এই দিক দিয়ে ভাগ করলে ইকুয়াল হয় না, আমি যদি এই দিক দিয়ে ভাগ করি তাও আমার ইকুয়াল হয় না, প্রতিসাম্য হয় না। তো বাধ্য হয়ে আমাকে এটাকে কি করতে হয় জানো? কেকের মতো করে বা পিৎজার মতো করে কাটতে হয়। এই যে দেখো, আমি যদি এই কেন্দ্র বরাবর এখানে একটা টুকরা করি, আবার ধরো এই বরাবর একটা টুকরা করি, আবার এই বরাবর একটা টুকরা করি, প্রত্যেকটা টুকরা দেখো সমান, প্রত্যেকটা টুকরার মধ্যে একটা করে ফ্লাজেলা আছে, দেখছো? এই যে প্রত্যেকটা টুকরার মধ্যে একটা করে ফ্লাজেলা আছে। এটা কেকের মতো বা পিৎজার মতো করে কাটি। তাহলে আমি যদি কেকের মতো বা পিৎজার মতো করে কাটি, তাহলে তখন এই প্রতিসাম্যতাটাকে বলা হয় ওরিও প্রতিসাম্যতা। কারণ প্রত্যেকটা পিসের মধ্যে দেখো এখন একটা একটা করে ইকুয়াল করে তোমার কোর্সিকা আছে, ইকুয়াল ভাগ আছে। এইটাকে বলে ওরিও বা রেডিয়ালি ব্যাসার্ধ বরাবর, এই ব্যাসার্ধ বরাবর ভাগ করছি, এটাকে বলে ওরিও প্রতিসাম্যতা। সো আমাদের হাইড্রা কিন্তু এই ওরিও প্রতিসাম্য প্রাণী, এটা একটু খেয়াল রাখবা সবাই, ঠিক আছে? হাইড্রা কোন ধরনের প্রাণী? ওরিও প্রতিসাম্য প্রাণী। এটা কিসের বিকাশ নাম্বার পিন করছে? কি রে ভাই, নাউজুবিল্লাহ, কোথায় বিকাশ নাম্বার পিন করলাম? আমি তো পিন করলাম হচ্ছে আমাদের গ্রুপের আইডি। নাউজুবিল্লাহ, কে বিকাশ নাম্বার দিছে? ওকে ফাইন, ঠিক আছে, পারবেন তো সবাই? ওকে ডান। চলো ভাইয়া আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, দ্য লাভলিয়েস্ট কোশ্চেন। আদর্শ নিউরোসাইটের গঠন কতটা স্টার দেওয়া? 5 স্টার দেওয়া। তাহলে আমরা এখন ফার্স্টে কি করব? ছবি আঁকবো। গুড, আমরা এখন আঁকবো হচ্ছে ভাইয়া আদর্শ নিউরোসাইট। ভাইয়া যেমনি আঁকি এমনি একটু আঁকার চেষ্টা করো, তোমার জন্য হবে দুধ ভাত, নাইলে কিন্তু পরে আবার কানতে হবে আড়ালে। খেয়াল করে দেখেন ভাইজান, আদর্শ নিউরোসাইটের গঠন মানে গঠন বললেই তুমি মনে রাখবা, ধরো তোমার পরীক্ষার হলে তুমি পরীক্ষা দিচ্ছ, হাইড্রা লাগছো লাস্ট প্রশ্ন অ্যান্সার করার জন্য, এইচএসসি পরীক্ষা দিচ্ছ, সময় নাই, তুমি দেখতেছো আর 5 মিনিট আছে, তোমাকে বলছে আদর্শ তোমার এখনো গ এবং ঘ বাকি আছে, তোমাকে বলছে আদর্শ নিউরোসাইটের গঠন আঁকো চিত্র সহ, তোমার সময় নাই, অ্যাটলিস্ট চিত্র আঁকতে হবে, গঠন না লিখলে নাই বাদ, চিত্রকে দিয়ে আসবা, ইনশাল্লাহ তুমি 3-2 পেয়ে যাবা। এরপরে ঘয়ে কিছু লাইন লিখবা, এটাই হচ্ছে টেকনিক। চিত্র আঁকলে নাম্বার, গঠন তুমি 2 পৃষ্ঠা লিখছো, চিত্র আঁকো নাই, দেখবা তুমি 3-1 পাইছো, 2 পাইছো। কিন্তু তুমি গঠন যদি চিত্র প্লাস কিছু লাইন লিখতে পারো, 3-3 পাবা। চিত্র আঁকি দেখো খুবই সহজ, কেমনে আঁকি খেয়াল করো ভাই। ফার্স্টে এখানে একটা এরকম একটা মুখ দিলাম, এরপরে একটা এরকম একটা টিউবের মতো দিলাম, টেস্ট টিউব আঁকতে পারে না এমন স্টুডেন্ট মনে হয় কেউ নাই, আছে না? এই যে টেস্ট টিউব, কি আঁকছি আমি? একটা টেস্ট টিউব আঁকাটা আমার জন্য 1-2 গুড। আচ্ছা, এরপর হচ্ছে টেস্ট টিউবের ভিতরে দুটা কাটা দিব, কাটা, এই যে কাটা, এই একটা, এই যে অনেক সময় দেখবা তোমার ইয়ে থাকে, কি বলে, রাজা বাচ্চাদের এরকম করে তোমার ইয়ে থাকতো আগে, এই রাজা বাচ্চাদের মতো এরকম করে এই দুটা কাটা মতো দিলাম। আসলে কাটা 2টা না ভাইয়া, পিছনে আরো একটা আছে, সব মিলে কাটা হচ্ছে 3টা। এই কাটাগুলোকে বলে বার্ব, এই কাটাগুলো কি বলে? বার্ব। আমি আসতেছি। আচ্ছা, এই কাটামাটা দেওয়া হয়েছে, এখন একটা সুতা আঁকবা, এটা একটা পেঁচা সুতা দিবা, এই যে একটা পেঁচানো একটা সুতা দিয়ে দিছি, এই সুতাটাকেই বলা হয় সেই স্পেশাল নিম মানে সুতা। আসতেছি, ঠিক আছে, এই সুতা হয়ে গেছে। এখন এতটুকু আঁকা হয়েছে সবার, ডান ইনশাল্লাহ। এবার একটা গোল্লা দিবা, জাস্ট একটা গোল্লা, এই জাস্ট একটা গোল্লা দিলাম এটাকে কেন্দ্র করে, জাস্ট একটা গোল্লা দিলাম এটাকে কেন্দ্র করে, হয়ে গেছে আমাদের নেমাটোসিস্ট। কি হয়ে গেছে? হয়ে গেছে আমাদের নেমাটোসিস্ট। ফাইন, এতটুকু আঁকতে বলে আলহামদুলিল্লাহ। আঁকছো এতটুকু, খুবই সহজ। নেক্সট খেয়াল করো, নেক্সট এখানে একটু উপরের দিকে একটা কাটা দিবা, এই যে কাটা, একটু উপরের দিকে একটা কি দিলাম? কাটা দিলাম। এই যে একটা উঁচা করলাম, এই জায়গাটা গোল্লা করে পুরোটা গোল্লাটা কনভার্ট করে দিলাম, এই যে, এই যে, ঠিক আছে, ডান। এই হয়ে গেছে ভাই আমাদের একটা চিত্র নিউরোসাইট। শেষ চিত্র আদর্শ নিউরোসাইট, আদর্শ নিউরোসাইট। খেয়াল করো ভাইয়া, সাইট মানে হচ্ছে কোষ, নিডল মানে হচ্ছে সুই, শুনছো না, সুই সুতা, আমরা যে কাপড় সেলাই করি, সুই কাটা, নিডল মানে হচ্ছে কাটা। এটার নামটা কাটা হয়েছে কেন? এই যে কাটা আছে, একটা ধারণা করা হয়, এটা একটা ধারণা করা হয়, আবার যেটাই কোষ দিয়ে সে শিকারকে বিদ্ধ করে, সুই দিয়ে আমরা বিদ্ধ করি, সো ওই কনসেপশনেও নিউরোসাইট নামটা আসতে পারে। সো এইটা বুঝে গেছি। এই যে কাটাটা ভাইয়া, এই কাটাটাকে বলে নিডোসিল,
এই কাঁটাটাকে বলে নিডোসিল। এই কাঁটাটাকে বলে নিডোসিল। এই কাঁটাটা খুবই ইম্পর্টেন্ট। এই কাঁটাটা মূলত ট্রিগারের মতো কাজ করে, বন্দুকের ট্রিগারের মতো কাজ করে। ট্রিগার কিরকম? ধরো এই ট্রিগার চাপ দিলে কি গুলি বের হয়, একইভাবে শিকার যদি এইটার কাছাকাছি আসে ভাইয়া, তখন এই সুতাটা বের হয়। এই জন্য নিডোসিল ট্রিগারের মতো কাজ করে। ঠিক আছে, ফাইন। এবার দেখো নিডোসাইট। সাইট মানে কি? সাইট মানে কি? সাইট মানে হচ্ছে কোষ। আমার কথা ঠিক আছে? সাইট মানে কি? সাইট মানে হচ্ছে কোষ। তার মানে কোষ হইতে গেলে ভাইয়া অবশ্যই একটা নিউক্লিয়াস থাকতে হবে, তোমরা সবাই জানো। সো আমি দিয়ে দিলাম এখানে একটা নিউক্লিয়াস, কারণ তোমরা সবাই জানো কোষ হইতে গেলে অবশ্যই নিউক্লিয়াস থাকতে হবে। কোষ হইতে গেলে অবশ্যই নিউক্লিয়াস থাকতে হবে, দিয়ে দিলাম একটা নিউক্লিয়াস। ফাইন। এবার এটার মধ্যে কিছু পেশি প্রবর্ধন আছে, এইভাবে করে আঁকতে হবে। এত সময় তো পরীক্ষা নাই, তো তুমি এভাবে করে কয়েকটা দাগ দিয়ে নিবা, এভাবে করে কয়েকটা দাগ দিয়ে নিবা, টান দিয়ে লিখবা এগুলো হচ্ছে পেশি প্রবর্ধন, পেশি। ওকে, সো তুমি জাস্ট দাগ দিয়ে এভাবে লিখবা, কারণ পরীক্ষা হলে তোমার তো এত সময় নেই বইয়ের মতো করে ঝাপসা ঝাপসা করার। তো তুমি জাস্ট কয়েকটা দাগ দিয়ে নিবা, ডট ডট করে দাগ দিবা, তাহলে তোমার সুন্দর হবে। আচ্ছা, এখানে একটা পেশিতন্তু থাকে, একটা স্পেশাল একটা পেশিতন্তু। এই পেশিতন্তুর নাম হচ্ছে লেসো। এই পেশিতন্তুর নাম হচ্ছে লেসো। তুমি চাইলে এটা লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই, বাট লিখলে ছবিটা পূর্ণাঙ্গতা পাবে। এই যে বাঁকা করে ভাই একটা পেশিতন্তু আঁকছি, এটাকে বলা হয় লেসো। ফাইন, এতটুকু হয়েছে, গুড। এবার চলে আসি ভিতরের মেইন পার্টে। দেখো ভাইয়া, এই যে দেখো, এই যে গোল যে থলিটা ভাই আঁকছি, এই থলিটার মধ্যেই তো সুতাটা আছে, রাইট? এই জন্য এই থলিটাকে বলে নেমাটোসিস্ট। এই থলিটাকে বলে নেমাটোসিস্ট। সিস্ট মানে হচ্ছে থলি, নিম মানে সুতা। যেই থলি সুতা বহন করে তাকে বলে নেমাটোসিস্ট। যেই থলি সুতা বহন করে তাকে বলা হয় নেমাটোসিস্ট। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ভাইয়া, এইখানে এই যে ঢাকনাটা, এটা কি ঢাকনা না? একবার উপরে কি এটা ঢাকনা। যখনই ঢাকনাটা খুলে যাবে তখনই সুতাটা বাইরে বের হয়, এটাই নিয়ম। এই যে ঢাকনা, এই ঢাকনাটাকে বলে অপারকুলাম। এই ঢাকনাটার নাম কি? অপারকুলাম। বুঝতেই পারছো, এই ঢাকনা যদি খুলে যায়, এই ঢাকনা যদি খুলে যায় তাহলে সুতাটা বাইরে বের হবে। ঠিক আছে? তাহলে আমি পাশে কেন লিখতেছি? কারণ এগুলো এমসিকিউতে আসে, বুঝছো? তাহলে ঢাকনা খুলে গেলে বের হলো, গুড। ভিতরে বলছিলাম এই যে বড় বড় কাটার মতো অংশ, এই কাটাগুলোকে বলা হয় বার্ব। এই কাটাগুলোকে কি বলে? কাটাগুলোকে বলা হয় বার্ব। ঠিক আছে? এই বার্ব থাকে, পিছনে আরেকটা আছে। আবার অনেক সময় কিছু ছোট ছোট কাটা থাকে, অ্যাকচুয়ালি এই অংশটাতে থাকে। এই ছোট ছোট কাটাগুলোকে বলা হয় বারবিউল। ছোট ছোট কাটাগুলোকে কি বলে? ছোট ছোট কাটাগুলোকে বলা হয় বারবিউল। এই ছোট ছোট কাটাগুলোকে বলবো কি আমরা? বারবিউল বলবো। ছোট ছোট কাটা হচ্ছে বারবিউল। শেষ আমাদের মোটামুটি, আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমাদের, মোটামুটি হয়ে গেছে। এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যে এতক্ষণ বলতেছি যে সুতা নিক্ষেপ করে, সুতা নিক্ষেপ করে, এই সুতাটাকে তো একটু আইডেন্টিফাই করতে হবে। এই যে সুতাটা পেঁচায় আছে, এই সুতাটাকে বলা হয় পেঁচানো সুতা। খুবই সিম্পল, এটার নাম হচ্ছে পেঁচানো সুতা বা পেঁচানো সূত্রক। ঠিক আছে? আর এই গোড়াটাকে বলে বাট বা শেফট, বাট বা শেফট। ওকে, ফাইন, ডান। এটা হচ্ছে বাট বা শেফট, এটা বাট বা শেফট, এই জায়গাটা বাট, এই জায়গাটা মূলত বাট বলে। আর পেঁচানো সূত্র হচ্ছে এই যে পেঁচানো সুতা। শেষ। এটা হচ্ছে আমাদের আদর্শ নিউজের গঠন, একবারে মার্কিং করে দিছি আমি। আমার মনে হয় ইনশাল্লাহ কেউ যদি আমার ছবিটাকে ফলো করো, সে খুবই ইজিলি তার এইচএসসি পরীক্ষায় বা তার কলেজের পরীক্ষায় সে এটা অ্যান্সার করতে পারবা। এবং আজকের পর থেকে তার আদর্শ নিউজের গঠন হবে একবারে দুধ ভাত। ঠিক আছে? সো আদর্শ নিউজের গঠন হবে একবারে দুধ ভাত। পারবা তো? তো তুমি এটা যদি ছবিটা আঁকতে পারো, তখন তুমি কয়েকটা পয়েন্ট লিখবা যে নিউরোসিল এর কাটার মতো অঙ্গ, কাটার মতো অংশ, এটি ট্রিগারের মতো কাজ করে। শত্রু যখন এর নিকটবর্তী হয় তখনই সূত্রক নিক্ষিপ্ত হয়। সুন্দর করে লিখবা, গুড। এরপরে লিখবা হচ্ছে তোমার অপারকুলাম, এটি ঢাকনি হিসেবে কাজ করে, যার ভিতরে পেঁচানো সূত্রকটি অবস্থান করে। এই ঢাকনি খুলে গেলে সূত্রকটি বাইরে বের হয়। গুড। নিউক্লিয়াস থাকে, কাটার মতো বার্ব থাকে, কিছু ছোট ছোট কাটা যাকে বলে বারবিউল, এভাবে তুমি উল্লেখ করবা। ঠিক আছে? নেমাটোসিস্ট থলি থাকে, এই নেমাটোসিস্টের মধ্যেই কিন্তু থাকে সে স্পেশাল বিষ, এর মধ্যেই কিন্তু সে বিষ ধারণ করে। এই বিষটাকে বলা হয় কি জানো তোমরা? হাইড্রার এই যে বিষটা, তার নামই হচ্ছে হিপনোটক্সিন। কারণ সে এই বিষ দিয়ে, এই টক্সিন শব্দের অর্থ হলো বিষ, এই বিষ দিয়ে সে হিপনোটাইজ করে, শত্রুকে অবশ করে দেয়, এই জন্য বলে হিপনোটক্সিন। এই বিষটা কি দিয়ে তৈরি হয়? ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। প্রোটিন এবং ফেনল, প্রোটিন এবং ফেনলের সমন্বয়ে তৈরি হয় এই বিষ। প্রোটিন এবং ফেনল, এই ফেনলের অপর নাম হচ্ছে
কার্বলিক অ্যাসিড, এটা দিয়ে সাপ মারা হয়। সো খুবই বিষাক্ত, বুঝতেই পারছো। এটাই হচ্ছে সেই হিপনোটক্সিন। সো এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি আদর্শ নিডোসাইট। আদর্শ নিডোসাইট। ডান গাইস, পারবেন তো? ইনশাল্লাহ পারবেন সবাই? ফাইন। আপনাদের সাথে আছে আমি আবরার হামিম, যারা চিনেন না নতুন তাদের জন্য বলতেছি। গাইস ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এটা পারবো। চলে আসি ভাইয়া। সো কিছু কিছু করে পয়েন্টও আমরা ব্যাখ্যা করতে পারবো, রাইট? পারবেন তো? ফাইন, ভেরি গুড। সো আমরা কিছু কিছু করে পয়েন্টও ব্যাখ্যা করতে পারবো। তোমরা একটু ছোট ছোট করে 2-3টা পয়েন্ট চাইলে ব্যাখ্যা করতে পারো। জাস্ট অ্যাটলিস্ট পয়েন্ট ব্যাখ্যা না করতে পারলেও উপাদানগুলো লিখে দিলেও তুমি ইনশাল্লাহ মার্কস পাবা। বুঝতে পেরেছো? সময়ের উপর ডিপেন্ড করে, বাট ছবি আঁকতেই হবে। এখন অনেকে চিন্তা করে কি ভাই আমরা কি ছবি কি দুইটা আঁকবো, এটা আছে আরেকটা ছবি আছে, দুইটা আঁকবো? না, নেভার। দুইটা ছবি তুমি এখানে আঁকবা না। যদি পরীক্ষায় আদর্শ নির্দেশিত গঠন আসে, দুইটা ছবি ভুলে আঁকবা না, তুমি যে একটা আঁকবা। আর যখন তোমাকে সূত্র নিক্ষেপ করার কৌশল বলে তখন তুমি আঁকতে পারো। ফাইন, চলে আসি আমরা বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট। অ্যাকচুয়ালি নিডারিয়া পর্বের প্রাণীতে বেসিক্যালি ভাইয়া 23 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। কিন্তু পরীক্ষার হলে আসলে ভুল করবো না ভাই, এটা কিন্তু নিডারিয়া পর্বের সবার জন্য। আমাদের পরীক্ষায় বেসিক্যালি এইটা আসে যে হাইড্রার শরীরে কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। হাইড্রার শরীরে পাওয়া যায় 4 ধরনের নেমাটোসিস্ট। কোন 4 ধরন? খেয়াল করো। নাম্বার 1 নাম হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট। স্টিনোটিল বা পেনিট্রেন্ট এই হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। আমরা যে একটু আগে ভাই যে ছবিটা আঁকছি, যে নেমাটোসিস্টের ছবিটা আঁকছি, আমরা এর আগে যে নেমাটোসিস্টের ছবিটা আঁকছি, এটা হচ্ছে মূলত স্টিনোটিল বা পেনিট্রেন্ট। আমি একটু আগে যে ছবিটা আঁকছি, এটাই হচ্ছে সেই স্টিনোটিল বা পেনিট্রেন্ট। পরীক্ষা হলে তুমি তো এত ঢং করে ছবি আঁকতে পারবে না, কারণ সময় নাই। সো তুমি তখন এরকম একটা গোল্লা দিবা, এখানে তুমি বারটা এটাকে ওপেন করে দিবা, মুখটা খুলে জাস্ট ঢাকনাটা বেরোয়, সুতোটা বেরিয়ে গেছে, এই সুতোটাকে বেরিয়ে গেছে, আর জাস্ট এরকম করে দিয়ে দিবা। ঠিক আছে? এতটুকু এঁকে দিবা, এতটুকু তো আঁকতে পারবে সবাই। এটা হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট। এইটা কেন ইম্পর্টেন্ট? কারণ এইটার কাজই হচ্ছে মেইনলি বিষ ধারণ করা। এই মূলত শিকারের মধ্যে বিষ ঢুকায়। বাকি যে 3 ধরনের নেমাটোসিস্ট আছে তারা না, তারা বিষ ঢুকায় না। এই ব্যাটার কাজই হচ্ছে বিষ ঢুকায় দেওয়া। তার মানে তুমি পরীক্ষা হলে অবশ্যই এটা যখন পরীক্ষা আসবে তখন অবশ্যই এই হিপনোটক্সিনের কথা উল্লেখ করবা এবং লিখবা এই স্টিনোটিল বা পেনিট্রেন্টের কাজই হচ্ছে শিকারকে বিদ্ধ করা, শিকারের ভিতরে ঢুকাই দেওয়া। এই মূলত বিষ ধারণ করে, সেই মূলত ঢুকাই দেয়। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 2 খেয়াল করো। নাম্বার 2 হচ্ছে ভলভেন্ট। নামের মধ্যে লেখা আছে ভলভেন্ট মানে ভোটকা। ভলভেন্ট মানে ভোটকা, তার মানে সে বেসিক্যালি কিছুই করে না। তার সুতোটা হচ্ছে এরকম করে পেঁচানো থাকে, হ্যাঁ এরকম পেঁচানো থাকে। ওকে ফাইন, তার সুতোটা থাকে পেঁচানো, সো ভলভেন্ট মানে হচ্ছে পেঁচানো। ভলভেন্ট কেমনে থাকবে? ভলভেন্ট থাকে হচ্ছে পেঁচানো। ওকে, সে হচ্ছে পেঁচানো থাকবে। এবং এই কাজ হচ্ছে দেখো, ভলভেন্ট মানে ভোটকা, ভলভেন্ট মানে মনে রাখবা, ভলভেন্ট মানে ভোটকা। তার মানে দেখো, ভোটকা একটা মানুষ বা মোটা একটা মানুষ তোমার সামনে দাঁড়ালে কি হয়? তুমি কি ওরে পাস করে যেতে পারবা? পারবে না। তার মানে ভলভেন্টের কাজ হচ্ছে তোমার গতিটাকে আটকে দেওয়া। তোমার সামনে যদি কেউ একটা মোটা মানুষ দাঁড়ায় যায়, তুমি কি ওরে ক্রস করতে পারবা? পারবা না। তার মানে ভলভেন্টের কাজ হচ্ছে গতি জড়তা আটকে দেওয়া। ঠিক আছে? তো সহজ কথা, শিকারের গতি রোধ করা, শিকারের গতি রোধ করা বা শিকারের গতি জড়তা, শিকারের গতি জড়তা রোধ করা। বা তুমি সুন্দর করে বইয়ের ভাষায় লিখতে পারো যে শিকারের গতি আটকে দেওয়া বা শিকারকে আঁকড়ে ধরা। সুন্দর করে বইয়ের ভাষায় লিখতে পারো, দ্যাট ইজ মোর গুড, যে শিকারকে আটকে ধরা। কারণ যে মোটা আছে তার পক্ষে কিন্তু আটকে ধরা সম্ভব, রাইট? যে মোটা আছে তার পক্ষে কিন্তু সম্ভব আটকে ধরা। আচ্ছা, নেক্সট বাকি 2টা খুবই সুন্দর। একটা হচ্ছে স্টেরিওলিন, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, আরেকটা হচ্ছে ভাইয়া স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট। ভাইয়া গ্লু শব্দের অর্থ কি রে? গ্লু মানে হচ্ছে আঠা। গ্লু মানে কি? গ্লু মানে আঠা। তার মানে এটা আঠার মতো কাজ করে। দেখো, গ্লুটিন্যান্ট, গ্লু মানে কি? গ্লু মানে আঠা। গ্লু মানে কি বললাম? গ্লু মানে আঠা। তার মানে এর কাজ হচ্ছে, এই দুইটারই কাজ সেম, দুইটাই আঠালো রস ক্ষরণ করে, আঠা ক্ষরণ করার মাধ্যমে কি হয় বুঝতে পারছো? যার কারণে শিকার আটকে যায়। এই দুইটার কাজই সেম, জাস্ট গঠনে পার্থক্য। দুইটাই সেম, আঠালো রস ক্ষরণ করে, শিকার আটকে দেয়।
পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে স্ট্রেপটোলিন, স্ট্রেপ মানে দাগ দাগ মানে কাটা কাটা, তার মানে এর ভিতরে মূলত এইটার মধ্যে কাটা আছে, এইটার মধ্যে কাটা আছে, এইটার মধ্যে কাটা নাই। এই হচ্ছে তাদের মধ্যে বেসিক পার্থক্য। তাহলে একটার মধ্যে কাটা আছে আর এটার মধ্যে কাটা নাই। আমি ছবিটা কি কেমন হবে দেখো, এটা গোল্লা দিলাম, আমার করে সুতোটাকে তুমি বের করে দিলাম, লম্বা সুতা মনে রাখবে, এদের বেলা কিন্তু সুতোটা লম্বা হয়, এদের বেলায় কিন্তু সুতোটা লম্বা হয়। এবং মনে করো এখানে দিলাম সেম ভাবে একটা দিলাম, ধরো এই মোটামুটি আঁকলাম আর কি, এত সুন্দর করে না, মোটামুটি আঁকলেই তোমার এগুলো হয়ে যায়, বুঝছো? লম্বা সুতো দিলাম, কিন্তু পার্থক্য হচ্ছে একটার মধ্যে কাটা থাকবে, যেটার মধ্যে এটার মধ্যে কাটা থাকবে, যে কাটা আছে, কিন্তু এইটার মধ্যে কোনো কাটা নাই। এই হচ্ছে পার্থক্য। তাহলে এই যে 4 ধরনের নেমাটোসিস্ট আমাদের আলহামদুলিল্লাহ পড়া হয়ে গেল। প্রথমটা হচ্ছে স্টেনোটিল বা পেনিট্রেন্ট, সেই মূলত পেনিট্রেশন করে, সেই মূলত বিদ্ধ করে। ভলভেন কি করে? শিকারকে আটকে দেয়। এরপরে স্টেরিওলিন, স্টেপটোলিন কি করে? আঠালো রস ক্ষরণ করে শিকার আটকে দেয়, সেও শিকার আটকে দেয়। কিভাবে আটকায় দেয়? এই যে আঠালো রস ক্ষরণ করে, আর সে হচ্ছে শিকারের গতি জড়তা রোধ। ভলভের তো বোটকা পেঁচানো, সে জাস্ট সামনে দিয়ে আটকে এটাকে মোটামুটি জড়ায় ধরে। জড়ায় ধরলে কি হবে? সেই শিকারটা আর বের হইতে পারবে না। এই অবস্থায় তো লাস্টে দিয়ে সে কি করে? ভিতরে ঢুকে দেয় সুতারা, শেষ, ডান, এই শিকারটা মারা যায়। তাহলে এটাই কিন্তু ভাই আলটিমেটলি আমাদের এই শিকার ধরার কৌশল। সো শিকার ধরার কৌশলটা দেখো, তোমার শিকার ধরার কৌশল যদি পরীক্ষা আসে, প্রথমে একটা পার্ট আমি পড়াবো যে শিকারটা যখন আসে তখন কাহিনীটা কি হয়, কিন্তু এরপরে তুমি এই চারটার ব্যাখ্যা লিখবা। যে ফার্স্টে তুমি লিখবা যে ভলভেন্ট, ফার্স্টে ভলভেন্ট থেকে শুরু করবা, যে ভলভেন্ট শিকারকে জড়িয়ে ধরে বা শিকারের গতি জড়তা রোধ করে, শিকারকে আটকে দেয়। স্টেরিওলিন, গ্লুটিন্যান্ট এবং স্টেপ পয়েন্ট আকারে লিখবা অথবা ফ্লোচার্ট আকারে উপর থেকে নিচে লিখবা, ভালো মার্কস পাবা। সবাই সুন্দর করে নোটের মধ্যে উঠাবা পরে। স্টেরিওলিন, গ্লুটিন্যান্ট এবং স্ট্রেপটোলিন, গ্লুটিন্যান্ট আঠালো রস ক্ষরণ করে শিকারকে আটকে দেয়। এবং লাস্টে এই স্টেনোটিল বা পেনিট্রেন্ট কি করে? শিকারের মধ্যে বিদ্ধ করে তার মধ্যে বিষ বা হিপ্রোটক্সিন প্রবেশ করিয়ে দেয়, যার কারণে শিকারটি অবশ্যই মারা যেতে পারে, অবশ্যই যায়, তারপর ভিতরে গেলে মরে যায়। এটা হচ্ছে বেসিক থিওরি। ঠিক আছে ভাইয়া? তো তোমাকে যদি পরীক্ষায় তুমি যদি এই নেমাটোসিস্টের কাজগুলো পারো, তখন তুমি অটোমেটিক্যালি শিকার ধরার কাজটা তুমি অটোমেটিক্যালি অলরেডি পেরে গেছো। জাস্ট এই পয়েন্টগুলো তুমি লিখবা। ফার্স্টে তুমি বুঝতে পারছো, নর্মালি ধরো এটা হচ্ছে আমার মনে করো শিকার, তো ফার্স্টে হচ্ছে ও আসতেছে, ওরে আমাকে আটকাইতে হবে, ওরে আমাকে জড়ায় ধরে আমি আটকাই ফেলছি, ওরে হচ্ছে আমি মনে করো আঠালো রস ক্ষরণ করে আটকাই ফেলছি। নেক্সট কাজ হচ্ছে কি? আহারে কম্পিউটারে কিছু রয়েছে, আচ্ছা ধরো আটকাই ফেলছি, নেক্সট কাজ কি? নেক্সট সবার লাস্টে আটকাই ফেলার পরে সবার লাস্টে হচ্ছে আমি ওর মধ্যে বিষ ঢুকাই দিব। এই যে দেখো সবার লাস্টে বিষ ঢুকাই দিছে, এটাই হচ্ছে শিকার ধরার কৌশল। সো সবাই ইনশাল্লাহ পারবা, ঠিক না? তাহলে আমাদের আলহামদুলিল্লাহ শিকার ধরার কৌশলও শেষ। ঠিক আছে, ওকে ফাইন। চারটা লিখছে, আমি অলরেডি ছবি শো আঁকছি। আমার মনে হয় তুমি যদি ভাইয়াকে একটু ফলো করো তুমি ইজিলি পারবা। এটা নর্মালি সুতা বাইরে দিয়ে দিবা সুন্দর করে, এটা হচ্ছে একটু দিয়ে বাইরে একটু পেঁচাই দিবা, এরকম পেঁচাই দিবা। আর এটা হচ্ছে জাস্ট লম্বা লম্বা দিবা, দেওয়ার পরে একটাতে কাটা দিবা, একটাতে কাটা দিবা না। এটা হচ্ছে কাহিনী, শেষ, ডান, আলহামদুলিল্লাহ শেষ। চলে আসি এখন ভাইয়া, তাহলে এখন আমাদের এগুলো পড়া শেষ, চলে আসি সূত্রক নিক্ষেপ করার কৌশল, যে কিভাবে আসলে সুতোটা নিক্ষেপ করে। তাহলে চলে আসি আমরা সূত্রক নিক্ষেপ করার কৌশল। এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় দেয় ভাইয়া, সূত্রক নিক্ষেপ করার কৌশল, সূত্রক নিক্ষেপ করার কৌশল। ওকে, তাহলে সূত্রটা কিভাবে নিক্ষেপ করে? আচ্ছা খেয়াল করো, ধরো ভাইয়া, ধরো একটা শিকার আসলো, একটা শিকার আসলো, ঠিক আছে, একটা শিকার আসলো। তো কাহিনী যেটা হচ্ছে, শিকার যে কোনো একটা শিকার, যে কোনো শিকার আসলে প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা প্রাণীর একটা শারীরিক একটা গঠন আছে, এবং প্রত্যেকটা প্রাণী থেকে একটা নির্দিষ্ট পরিমাণের একটা রাসায়নিক বস্তু নিঃসৃত হয়। যেন আমাদের বডি থেকে প্রতিদিন কি পরিমাণে বিভিন্ন ঘাম বলো বা আমাদের শ্বেত গ্রন্থির মাধ্যমে তৈলাক্ত পদার্থ বলো, অনেক কিছু অনেক কিছু বের হয় না? একইভাবে যে কোনো একটা শিকার যদি তার কাছাকাছি আসে, ওই শিকারের শরীর থেকেও অবশ্যই কিছু না কিছু বের হবে। তাহলে আমি ধরে নিচ্ছি শিকার আসার কারণে তার থেকে একটা রাসায়নিক পদার্থ বের হলো, রাইট? তার থেকে একটা রাসায়নিক পদার্থ বের হলো। এই যে রাসায়নিক পদার্থ বের হয়, এইটা টের টের পায় কি জানো? এইটা টের পায় নিডোসিল, বুঝলি, নিডোসিল। তো টের পাওয়ার পরে সে কি করে জানো? সে হচ্ছে এটা যখন এই অবস্থা দেখে, তখন নেমাটোসিস্টের যে প্রাচীর, নেমাটোসিস্টের প্রাচীর দেখা যায় পানি ভেদ্যতা বেড়ে যায়। নেমাটোসিস্টের প্রাচীরে তখন পানি ভেদ্যতা বেড়ে যায়, মানে কি? পানি ভিতরে ভিতরে বেশি করে ঢোকা শুরু করে। তাহলে নেমাটোসিস্টের প্রাচীরে পানি ভেদ্যতা বেড়ে যায়। যখনই এই রাসায়নিক পদার্থ সিগন্যালটা পায়, তখনই নেমাটোসিস্টের প্রাচীরে পানি ভেদ্যতা কি হয়? পানি ভেদ্যতা বেড়ে যায়। পানি ভেদ্যতা বেড়ে গেলে দেখো, তুমি ছবিটা দিকে তাকাও,
এরকম ছিল আমাদের, এটা ছিল আমাদের নেমাটোসিস্ট, এই ছিল আমাদের সুতানোর পেঁচানো সুতাটা এরকম। সো বুঝতে পারছো এটা ছিল তোমার ধরো পুরো জিনিসটা এই যে এরকম ছিল, তাই না? আমি তোমাকে পড়াইছি এরকম ছিল, ফাইন। আচ্ছা, এখানে নিউক্লিয়াস আছে, এখানে যা যা থাকার হাবিজাবি সবই আছে। এবার খেয়াল করো, তার মানে কি, যখনই রাসায়নিক পদার্থ পাইছে, সিগন্যাল পাইছে, এই নিউরোসিল বুঝতে পারছে যে রাসায়নিক পদার্থ পেয়ে বুঝতে পারছে শিকার আসছে কাছাকাছি, তখনই এইখানে পানি ভেদ্যতা, পানি ভিতরে বেশি বেশি করে প্রবেশ করা শুরু করে, পানি ভেদ্যতা বেড়ে যায়। তাহলে নেমাটোসিস্টের প্রাচীরে কি হয়? নেমাটোসিস্টের প্রাচীরে পানি ভেদ্যতা বেড়ে যায়। পানি যদি বাড়ে, বুঝতে পারছো ভিতরে অভিস্রবণিক চাপ বাড়বে, কারণ পানির সাথে কার সম্পর্ক? অভিস্রবণের সম্পর্ক। পানি বেড়ে যাওয়া মানে হচ্ছে অভিস্রবণিক চাপও বেড়ে যাবে। তাহলে পানি বাড়লো, ভিতরে পানি ঢোকা বাড়লো, মানে হচ্ছে একই সাথে কি বাড়লো? একই সাথে অভিস্রবণিক চাপও বেড়ে গেল। এর ফলে এই যে অভিস্রবণিক চাপ বেড়ে গেছে, তখনই এই যে নেমাটোসিস্টের প্রাচীরের ভিতরে একটা স্পেশাল পদার্থ খরিত হয়। এই নেমাটোসিস্টের প্রাচীর, এই নেমাটোসিস্টের ভিতরে, তখন এই নেমাটোসিস্টের ভিতরে একটা স্পেশাল পদার্থ খরিত হয়, নাম হচ্ছে গামা গ্লুটামেট। গামা গ্লুটামেট, এই গামা গ্লুটামেট নামক একটা স্পেশাল পদার্থ ক্ষরণ হয়। ভিতরে যখন পানি বেড়ে যায়, তখন ভিতরে কি তৈরি হয়? গামা গ্লুটামেট। পলি গামা গ্লুটামেট লেখা আছে, এটা এক ধরনের রাসায়নিক পদার্থ, এইটা নিয়ে তোমার সমস্যা নাই, ঠিক আছে? তাহলে গামা গ্লুটামেট ক্ষরণ হয়। পলি গামা মানে কি? অনেকগুলো বেশি, অনেক বেশি, তো এই জন্য পলি গামা, অনেকগুলো গামা আছে। সো পলি গামা গ্লুটামেট ক্ষরণ হয়, এটা এক ধরনের রাসায়নিক পদার্থ। গুড। সো ভিতরে কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে আছে। তার মানে এই অবস্থায় সে এখন পুরোপুরি রেডি হয়ে আছে। শিকার কিন্তু এখনো তার গায়ে স্পর্শ করে না। শিকার আছে মনে করো অনেক দূরে, শিকার আছে অনেক দূরে, কিন্তু অনেক দূরে বলতে মোটামুটি দূরে, কিন্তু তার রাসায়নিক পদার্থের কারণেই সে অলরেডি তার ভিতরে পরিবেশটা রেডি করে রাখছে। যেই মাত্র শিকার আসবে যেন অ্যাকশনে যাইতে পারে, কারণ শিকার এসে অলরেডি তার সাথে সামনে বসে থাকবে, সে তারপর রেডি হবে, এত সময় তো নাই। সেজন্য দেখো শিকারটা কাছাকাছি ছিল, শিকারটা কি একটু কাছাকাছি, শিকারটা কাছাকাছি অবস্থায় আছে। এই অবস্থায় শিকারের যে রাসায়নিক পদার্থ, এই রাসায়নিক পদার্থ দিয়ে অলরেডি সে এই কাহিনীগুলো হয়ে তার ভিতরের অংশটা রেডি হয়ে আছে সুতোটা বাইর করার জন্য। সো ভিতরে কাহিনী রেডি। এখন শিকার যেই মাত্র নিডোসিলকে স্পর্শ করবে, খেলা হয়ে গেছে। নিডোসিল যখন স্পর্শ করবে, তখনই সাথে সাথে এই যে ঢাকনাটা, এই ঢাকনার নাম কি ছিল? এই ঢাকনার নাম ছিল অপারকুলাম। মনে আছে ভাইয়া? এই ঢাকনার নাম কি ছিল? অপারকুলাম। এই ঢাকনার নাম ছিল অপারকুলাম। তখনই দেখা যাবে সাথে সাথে এই অপারকুলাম খুলে যাবে। যখন নিডোসিল স্পর্শ করবে, সাথে সাথে এই অপারকুলাম খুলে যাবে। এই অপারকুলাম খুলে গেলে তখন কি হবে? আরো বেশি পানি ঢুকবে। তখন দেখা যাবে ভিতরে পানি ভেতরটা আরো বেড়ে যাবে, আরো পানি ঢুকবে। তখন আরো বেশি পানি যদি ভিতরে প্রবেশ করে, পানির যে চাপ তাকে আমরা বলি হাইড্রোস্ট্যাটিক চাপ। পানির চাপকে আমরা কি বলি? হাইড্রোস্ট্যাটিক চাপ। তাহলে ভিতরে হাইড্রোস্ট্যাটিক চাপের মান বেড়ে যাবে, হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যাবে, বাস তখন এই সূত্রটা বাইরে নিক্ষিপ্ত হবে। আমি ফ্লো চার্টের মাধ্যমে কেন পড়াইছি? যেন তুমি ইনশাল্লাহ পরীক্ষা হলে এইভাবে পরীক্ষা লিখতে পারো, কারণ পরীক্ষা হলে এইভাবে লিখলে দেখবে তোমার 1.5 পৃষ্ঠা হয়ে গেছে, ঠিক আছে? এবং তুমি ইনশাল্লাহ অনায়াসে ভালো নাম্বার পাবা, স্যারও তোমার খাতাটা দেখে মজা পাবে। তোমরা কিন্তু দেখো লাইন বেশি লেখা লাগবে না, কিন্তু গ্যাপ গ্যাপ দিয়ে সুন্দর হবে। সো খেয়াল করে আমি আবার বলে দিচ্ছি, যখনই শিকার কাছাকাছি থাকবে, যখনই ভাইজান শিকার কাছাকাছি থাকবে, তখন সে রেডি হবে। কিভাবে রেডি হবে বলেন? শিকারকে দেখে শিকারের ভিতর থেকে কি বের হবে? শিকারের ভিতর থেকে বের হবে একটা রাসায়নিক পদার্থ। কি বের হবে? রাসায়নিক পদার্থ। ওই রাসায়নিক পদার্থটাকে ফিল করে নিউরোসিল কিন্তু তার সিগন্যালটাকে রিসিভ করবে, করার পরে অটোমেটিক্যালি এই যে নেমাটোসিস্টের প্রাচীর ছিল, এই নেমাটোসিস্টের প্রাচীরের মধ্যে পানির ভেদ্যতা বেড়ে যাবে, ভিতরে বেশি বেশি পানি ঢুকবে। এটাকে আমরা বলি পানি ভেদ্যতা বেড়ে যাওয়া। পানি ভিতরে ঢুকা শুরু করবে। পানি যদি বেশি ঢুকে, সো অভিস্রবণিক চাপের মান কি হবে? বেড়ে যাবে। তুমি যদি এই লাইনটা ভুলে যাও, বাদ দাও, সমস্যা নাই, এই কথাটা তুমি উল্লেখ করবা। সো ভিতরে যখন পানি ঢোকা শুরু করবে, যখন ভিতরে পানির চাপ বেড়ে যাবে, তখন সেখানে ভিতরে একটা স্পেশাল ধরনের রাসায়নিক পদার্থ খরিত হয়। এই রাসায়নিক পদার্থের নাম হচ্ছে পলি গামা গ্লুটামেট। তাহলে ভিতরে একটা রাসায়নিক পদার্থ খরিত হয়, ওই রাসায়নিক পদার্থের নাম কি? পলি গামা গ্লুটামেট। পলি গামা গ্লুটামেট, ফাইন, ডান। তো সে ভিতরে এখন রেডি হয়ে আছে। এখন এই শিকারটা দূরে আর নাই, শিকার এসে তাকে স্পর্শ করছে। শিকার এসে তাকে স্পর্শ করছে। এবার কি হবে? শিকার যখন স্পর্শ করবে, বলছিলাম নিডোসিল ট্রিগারের মতো কাজ করে, তুপ করেই অপারকুলামের ঢাকনাটা খুলে যাবে।
সাথে সাথে অপারকুলামের ঢাকনা খুলে যাবে, অপারকুলাম খুলে যাবে, অপারকুলাম মানেই ঢাকনা। সো পানি ভেতরটা আরো বেড়ে যাবে, আরো পানি ঢুকবে। পানি বেশি ঢুকার মানে কি? হাইড্রোস্ট্যাটিক চাপ, পানির চাপ ভিতরে এত বেড়ে যাবে সে আর ভিতরে থাকতে পারবে না। এই সুতাটা তখন আর ভিতরে থাকতে পারবে না, বাধ্য হয়ে সে এখন বাইরে নিক্ষিপ্ত হবে, শেষ। এটাই হচ্ছে আমাদের সূত্রক নিক্ষেপ করার কৌশল। ভাইজান আপনারা কি ক্লিয়ার? ইনশাল্লাহ যদি এটাও পরীক্ষা আসে এই ছবিটি একটু এঁকে দিও। পাশাপাশি আরেকটা ছবি তোমাদের বইয়ে আছে, ইফ ইউ ক্যান, আমার মতে তুমি রাখতে পারো। আরেকটা ছবি তোমাদের বইয়ে আছে, এটা হচ্ছে এরকম, যে বের হওয়ার পরে কেমন হয় খেয়াল করো। এরকম একটা জিনিস দিবা, দেওয়ার পরে উল্টা করে আঁকবা, জাস্ট উল্টা করে আমি একটা আঁকছি, আঁকার পরে সুতরাং বাইরে দিয়ে দিলাম, মানে বাইরে নিক্ষিপ্ত হয়েছে। ভিতরে এখানে এরকম থলি একটা আছে, আর বাইরে হচ্ছে আমাদের এই নিরোসিল, ঠিক আছে? আমার মনে হয় আঁকাটা 1-2 বিষয় দেখো আমাদের অলরেডি আঁকা হয়ে গেছে, শেষ। জাস্ট একই ছবি, ভিতরেরটাকে বাইরে বের করে দিছি, আর ঢাকনাটা বাইরে খুলে গেছে, এই হচ্ছে অপারকুলাম বা ঢাকনা, ঢাকনাটা বাইরে খুলে গেছে, অপারকুলাম, বুঝছো? এই যে ঢাকনাটা বাইরে খুলে গেছে বলেই তো বের হয়েছে। এখানে থাকে হচ্ছে বার্বগুলা, আর চারপাশে ছোট ছোট কাঁটাগুলাকে বলা হয় বারবিউল। এই বারবিউল হয়ে গেছে। তোমরা ভাইয়া যে আঁকতেছে একটু দেখো, পজ করে হইলো দেখো, যারা ইউটিউবে ক্লাস করবা পজ করে দেখবা, তারপরে দেখা লাগলে তুমি আবার নিজে এই জায়গাটা একটু ব্যাকে গিয়ে আর দেখে আবার ছবিটা আঁকবা, ঠিক আছে? খুব ইজি কিন্তু, এবং আমি জাস্ট কয়েক সেকেন্ড রাখছি, তুমি ইনশাল্লাহ কয়েক সেকেন্ডের মধ্যে এরকম করে ছবি একটা এঁকে দিয়ে আসবা, নাম্বার ভালো পাবা, বিশ্বাস করো নাম্বার ভালো পাবা। জাস্ট বাসার মধ্যে একটু প্র্যাকটিস করতে হবে। আমি তো এটা প্র্যাকটিস করে আসছি বলেই থাকতেছি নাকি, সো অবশ্যই একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি একটু অনেক ফাস্ট, অনেক ফ্লুয়েন্টলি তুমি ইনশাল্লাহ পারবা। ভাইজান পারবেন কিনা এতটুকু বলেন? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ পারা উচিত ভাই। এর চেয়ে বেশি পরিষ্কার করে তোমার ওয়ান শট আমার মনে হয় ইনশাল্লাহ ইউটিউবে তুমি খুঁজে পাবা না। এর চেয়ে বেশি পরিষ্কার করে আশা করি ইনশাল্লাহ তুমি ইউটিউবে খুঁজে পাবা না, পাওয়া উচিত না ভাই, ঠিক আছে? আচ্ছা, আমার মেইন স্লাইড কই গেল? ওকে, পাইছি, ওকে, ভেরি গুড, লাভ ইট, পেয়েছি পেয়েছি, গুড। আমাদের দেখো অলরেডি আমাদের কিন্তু অনেকগুলো পয়েন্ট শেষ হয়ে গেছে, খেয়াল করো। আমরা এটা পড়ে ফেলছি, আলহামদুলিল্লাহ, ডান। ইয়ে নো, এই কে হো গেয়া, খেয়াল করে দেখো। ওকে, আমরা অলরেডি ভাই দেখেন, আমরা অলরেডি কিন্তু ভাইয়া এটা পড়ে ফেলছি, আলহামদুলিল্লাহ ডান। এটাও আলহামদুলিল্লাহ ডান, এটাও আলহামদুলিল্লাহ ডান, ডান 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 ডান, সবগুলো আলহামদুলিল্লাহ ডান, ডান হয়ে গেছে। আমরা এখন সেটা পড়বো হচ্ছে চলন জনন, এই অংশটা পড়বো। চলনটা আমরা আগে পড়বো, যেহেতু এটা পরীক্ষা আসে। হাইড্রাতে চলে, খেয়াল করো দেখো ভাইয়া, হাইড্রা চলে অনেকগুলো প্রক্রিয়া, তার মধ্যে একটা হচ্ছে লুপিং, এটা অনেক কমন একটা প্রক্রিয়া। একটা হচ্ছে লুপিং, আর একটা হচ্ছে সমারসল্টিং। লুপিংটা ভেরি ইম্পর্টেন্ট, সমারসল্টিংটা ভেরি ইম্পর্টেন্ট, আর অনেকগুলো আছে, খেয়াল করো। এই দুটো পরীক্ষা আসে, লতে লুপিং, লতে লম্বা দূরত্ব। পরীক্ষা আসতে পারে এমসিকিউতে, যে কোন প্রক্রিয়ায় হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে, এটা হচ্ছে লুপিং। আসলে যদিও লম্বা দূরত্ব বলা হয়, আসলে ভাইয়া এই প্রক্রিয়াতে হাইড্রা তার দেহের অর্ধেক দূরত্ব, তার দেহের যে দৈর্ঘ্য, তার দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব, তার যে দৈর্ঘ্য, সে দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব সে আসলে কাভার করে। এটা একটু তুমি চাইলে আলাদা করে লিখতে পারো, কারণ তখন তোমার ভিতরে লিখতে এটা কাজে লাগতে পারে। দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব কিরকম দেখো ভাইয়া, সাপোজ ভাইয়া ভাইজান এটা হচ্ছে আমাদের সেই হাইড্রাটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হাইড্রা, এ হচ্ছে কোষিকা। তো দেখা যাবে ধরো এই অংশটা সংকুচিত হয়, খেয়াল করো আমার ছবিটা, খেয়াল করো। এই অংশটা যদি সংকুচিত হয় তাহলে এই অংশটা হবে প্রসারিত, এটাই নিয়ম, জগতের নিয়ম এটাই। একটা অংশ যদি সংকুচিত হয় আরেকটা অংশ হবে প্রসারিত। আমাদের হাতের পেশিও সেম, এটাকে আমরা বলি বাইসেপস। যদি কারো এই যে বাইসেপস যদি সংকুচিত হয়, বাইসেপস যদি সংকুচিত হয়, ট্রাইসেপস কি হয়? ট্রাইসেপস প্রসারিত হয়, এটাই নিয়ম। বাইসেপস সংকুচিত হলে ট্রাইসেপস প্রসারিত হয়। আবার আমি যদি উল্টা করি তাহলে ট্রাইসেপস সংকুচিত হয়, বাইসেপস প্রসারিত হয়। জগতের নিয়মই হচ্ছে এটা, একটা যদি সংকোচন ঘটে আরেকটা জিনিসের প্রসারণ ঘটবে। তাহলে ভাইয়া খেয়াল করো, এই অংশটা সংকুচিত হয়, এই অংশটা প্রসারিত হয়। সো এটা হয়ে যায় অনেকটা এরকম টাইপের, জাস্ট অনেকটা এরকম টাইপের, এই যে এরকম টাইপের হয়, খেয়াল করছো? তাহলে এই জায়গাটা দেখো সংকুচিত হয়েছে, চিকন হয়ে গেছে, আর এই জায়গাটা প্রসারিত হয়েছে, এই হচ্ছে কোষিকাগুলো আছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্টেপে কি হয়? এই কোষিকাগুলো এই পাদচাকতি, এই পাদচাকতির লেভেলে মাটি স্পর্শ করবে। তাহলে পাদচাকতির লেভেলে কি করলো? একবারে এই সংকুচিত হয়ে এই যে পাদশক্তির লেভেলে কোষিকাগুলো দিয়ে সে মাটি স্পর্শ করলো, ঠিক আছে? কোষিকাগুলো দিয়ে সে মাটি স্পর্শ করলো, একটু কালার করে দিলাম আর কি, ওকে। তাহলে কোষিকাগুলো দিয়ে সে কি করলো? মাটি স্পর্শ করলো। মাটি স্পর্শ করার পরে সে কি করে জানো? এই যে তার এই অংশটাকে একটু সামনের দিকে টেনে নিয়ে যায়। এই মাথাটা কিন্তু যেমনি আছে এমনি রাখে, রেখে এই পাটাকে একটু সামনের দিকে টেনে নিয়ে যায়, বুঝছো? ধরো আমি এরকম করে এরকম বাঁকা হইলাম, হওয়ার পরে মাথাটা মাটিতে লাগালাম, লাগায়ে আমি পাটাকে সামনের দিকে ঠেলে নিয়ে গেলাম,
মাথা জায়গা থেকে সরাইলাম না, তাহলে পাটাকে আমি সামনের দিকে নিয়ে গেলাম। তো এই জন্য এই ছবিটা সবচেয়ে পারফেক্ট হয় যদি আমি আরো সুন্দর করে আঁকি। খেয়াল করে দেখো, এক সেকেন্ড, খেয়াল করে দেখো, আমি এই ছবিটা আরো সুন্দর হয় যদি আমি এভাবে আঁকি, যে আমি এটাকে একটু এই লুপটাকে একটু বড় করে দেখাই, তাহলে আমার জন্য দেখাইতে আরো সুবিধা হবে। খেয়াল করো, ধরো এরকম আছে, এরকম আছে, এই জায়গাটা সামনের দিকে নিয়ে যায়। সামনের দিকে নিলে কি হবে, মাথাটা যেখানে আছে এখানেই আছে, খেয়াল করো, মাথা যেখানে আছে এখানেই আছে, কিন্তু লুপটা সামনের দিকে চলে আসছে, দেখছো? এই যে সামনের দিকে নিয়ে আসার কারণে কি হয়েছে, এই পরিমাণ দূরত্ব সে অতিক্রম করলো। বাস, এরপরে ধাপে কি হয়, সে জাস্ট আবার দাঁড়ায় যায় যেখানে ছিল, এই বরাবরই সে আবার মাথাটা সোজা করে দাঁড়ায় যায়। এই প্রক্রিয়াটাকে আমরা বলি লুপিং। এই বরাবরই সে জাস্ট মাথাটাকে সোজা করে এই লেভেলে, ঠিক এই লেভেলে সে দাঁড়ায় যায়, এটাকে আমরা বলি লুপিং চলন। এই চলনটাকে আমরা বলি লুপিং। তো অ্যাকচুয়ালি এখানে ছবি আঁকতে হয়, এই চলনটা পরীক্ষায় আসলে ছবি আঁকতে হবে, এই চলনটা পরীক্ষায় আসলে ছবি আঁকতে হবে, ঠিক আছে? ডান, ইনশাল্লাহ পারবেন লুপিং চলন। আচ্ছা, লুপিং চলন পারলে ইনশাল্লাহ ডান। সো লুপিং এর মাধ্যমে লম্বা দূরত্ব, এবং এটা একটা দেখতে অনেকটা জু পোকা বা আমাদের শুয়োপোকা না কি যেন বলে এটা, শুয়োপোকা চলন। হ্যাঁ, কারণ হচ্ছে এটা হচ্ছে দেখতে একটা জোকা জোকের মতো, আসলে যোগ যেভাবে চলে বা শুয়োপোকা যেভাবে চলে, এই জন্য জোকের চলন বা শুয়োপোকা চলন এই নামে ডাকা হয়। কেন? কারণ হচ্ছে সে এইভাবেই অ্যাকচুয়ালি যোগ চলে থাকে, ঠিক আছে? অনেকটা হচ্ছে এরকম, যে এরকম বড় করলো, পাটাকে সামনের দিকে আনলো, দাঁড়ায় গেল, অল্প একটু দূরত্ব, জাস্ট অল্প, এই যে দেখো এই পরিমাণ দূরত্ব সে অতিক্রম করলো, এই যে এই পরিমাণ দূরত্ব, আমি এটা অন্য কালার দিয়ে দেখাই দিই, সো ইউ উইল হ্যাভ এ ক্লিয়ার কনসেপশন। এই যে এই পরিমাণ দূরত্ব সে অতিক্রম করলো, পাটাকে নিয়ে গেল, সো এই যে দূরত্বটা, এই যে লাল কালার মোটা করে দিলাম, সো এই যে অ্যাকচুয়ালি এই যে এই পরিমাণ দূরত্বটা সে কাভার করলো, পরে সে দাঁড়ায় গেল, এটাকে বলে লুপিং চলন। নেক্সট খেয়াল করো, নেক্সট হচ্ছে ভাইয়া সমারসল্টিং চলন। মজার বিষয় হচ্ছে সমারসল্টিং হচ্ছে খুবই ইন্টারেস্টিং, খুবই ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষায় বেশি আসে। সমারসল্টিং মানে কি? সমারসল্টিং মানে ডিগবাজি। আমরা যে ডিগবাজি দিই, আমরা কিন্তু ডিগবাজি দিয়ে ডাবল দূরত্ব অতিক্রম করি। জায়েদ খান দেখবা ডিগবাজি দেয়, কোনো কাজ নাই, ডিগবাজি দেয়, এবং হয়ও না ঠিক মতো, ডিগবাজি দিয়ে আসলে ডাবল দূরত্ব অতিক্রম করে। তো সমারসল্টিং এর ক্ষেত্রে মনে রাখবা, শতে সমারসল্টিং, শতে সাধারণ, সদ, এভাবে মনে রাখবা, সদ সমারসল্টিং মনে রাখবা কি দিয়ে? সদ দিয়ে। এমসিকিউতে আসে, ফর এমসিকিউ ইনক্লুডিং এইচএসসি এন্ড অ্যাডমিশন টেস্ট, খুবই ইম্পর্টেন্ট। শতে সাধারণ, দতে দ্রুত, শতে সাধারণ, দতে দ্রুত, শতে সাধারণ, দতে দ্রুত। আর শতে আরেকটা আছে, এটা হচ্ছে স্বল্প দূরত্ব, শতে আরেকটা আছে, সেটা হচ্ছে স্বল্প দূরত্ব। এই এমসিকিউ গুলো পরীক্ষা আসলে তুমি ইনশাআল্লাহ লিখতে হবে, এবং তুমি সিকিউতেও তুমি এই লাইনগুলো লিখতে পারবা, যে এই সমারসল্টিং এই চলন প্রক্রিয়াটাকে বলা হয় ডিগবাজি চলন, ডিগবাজির মতো। এটা একটা সাধারণ এবং দ্রুত চলন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় স্বল্প দূরত্ব অতিক্রম করে। একটা টেকনিক দিয়ে আমরা মনে রাখছি, টেকনিকটা কোনটা? টেকনিকটা হচ্ছে সদ ও সদ। এটার কাহিনী কি? খুবই সহজ ভাই। ধরো এটা ছিল হচ্ছে আমাদের সেই হাইড্রা, সে ফার্স্টে এরকম বাঁকা হইলো, ভেরি গুড বাঁকা হইলো, তো নিচে নামলো। তো নিচে নামার পরে হচ্ছে আলটিমেটলি তার কি হবে, সে মনে করো হচ্ছে নিচে নামলো, তো এবার হচ্ছে সে এটাকে না ঠেলে নিয়ে সে তার মাথা দিয়ে, সে মাথা নিচে রেখে সে দাঁড়ায় যাবে, না ঠেলে মাথা নিচে করে সে দাঁড়ায় যাবে। যে কারণে দেখো অলরেডি একটা বিশাল দূরত্ব সে অতিক্রম করে ফেললো, রাইট? সে অলরেডি একটা বিশাল দূরত্ব অতিক্রম করে ফেললো, কারণ সে এই বরাবরই সে দাঁড়ায় গেছে। আচ্ছা, এবার সে আরেকবার চক্কর দিবে, আরেকবার এই মাথাটা নিচের দিকে নামবে, নিচের দিকে নামলে কি হবে, আরেকবার সে এই আরেকটা সে এরকম করে লুপ তৈরি করলো, মাথাটা নিচে, এই যে জাস্ট আরেকটা লুপ তৈরি করলো, এবার এই বরাবর আবার দাঁড়ায় যাবে, লুপ তৈরি করলো, গুড। এবার এই বরাবর সে আবার দাঁড়ায় যাবে, খেয়াল করো, এই বরাবর সে আবার দাঁড়ায় গেল, এই যে দেখো এই বরাবর সে আবার আবার দাঁড়ায় গেল, মাথাটাকে উপরে দিয়ে, গুড, এই যে মাথাটাকে উপরে দিয়ে সে আবার দাঁড়ায় গেল, শেষ। সে দেখো দুইটা লুপ তৈরি করলো, এইটাকে বলে সমারসল্টিং, এইটাকে বলে সমারসল্টিং। এই যে এখানে একটা লুপ তৈরি করলো, একটা লুপ, এখানে আরেকটা লুপ, তার মানে আমরা দেখতে পাচ্ছি সেই প্রক্রিয়ায় দুইটা লুপ তৈরি করলো, তার মানে আগের তুলনায় ডাবল দূরত্ব অতিক্রম করলো। এই যে ডিগবাজি খাইছে, একবার আমি এভাবে গেলাম, গিয়ে মাথাটা নিচে রেখে পা উপরে দিয়ে দাঁড়াইলাম, আবার আরেকবার ডিগবাজিকে এরপর সোজা হইলাম, এটাকে বলে সমারসল্টিং বা ডিগবাজি চলন। এটা হচ্ছে সমারসল্টিং চিত্র, সমারসল্টিং, ঠিক আছে? এরপরে তুমি যখন পরীক্ষায় যদি চলন আসে, তাহলে এই দুইটা লেখার পরে এরপরে হচ্ছে ভাইয়া তুমি বাকিগুলোর নাম লিখে দিবা। যেমন ধরো বাকিগুলো, যেমন ধরো সাঁতার, অ্যাটলিস্ট কয়েকটা নাম লিখে দিবা, সাঁতার, আরোহণ, অবরোহণ। এমসিকিউ ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আলাদা ক্লাস দেওয়ার জন্য, সো এমসিকিউ ওখান থেকে ইনশাল্লাহ পড়বা। সাঁতার, আরোহণ, অবরোহণ বা ভাষা,
হ্যাঁ, গ্লাইডিং চলন, এভাবে তুমি কয়েকটা নাম তুমি অ্যাটলিস্ট লিখে দিয়ে আসবা, এতে তোমার ইনশাল্লাহ ভালো মার্কস আসবে। আচ্ছা চলে আসছো, আমাদের চলন শেষ। জনন আমাদের খুবই সহজ ভাই, এটা জনন খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ এটা অ্যাকচুয়ালি তুমি অন্য একটা টপিকের সাথে মিলে যায়, এটা তোমার খুব বেশি ফোকাস করার দরকার নাই। তারপর তুমি একটা গ্রস আইডিয়া রাখবা, মনে রাখবা এটা পরীক্ষা আসে। হাইড্রার যে জনন প্রক্রিয়া এটা হচ্ছে দুই ধরনের জনন প্রক্রিয়া, খেয়াল করো, আমারটা আজকে জাস্ট দেখে রাখো তাইলে হবে। একটা হচ্ছে অযৌন জনন, আর একটা হচ্ছে যৌন জনন। তোমরা সবাই জানো যৌন জনন মানে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু যে মিলিত হয়, এটা সবাই তোমরা পারো। শুক্রাণু এবং ডিম্বাণু যে মিলিত হয়, হওয়ার মাধ্যমে যে নতুন করে জাইগোট তৈরি হয়, এটাকে বলে যৌন জনন, এটা সবাই পারো তোমরা, রাইট? তো এখানে তোমাদের বইয়ের মধ্যে খুব বড় করে শুক্রাণু কিভাবে তৈরি হয়, ডিম্বাণু কিভাবে তৈরি হয় এগুলো লিখছে, এগুলো তোমার পরীক্ষা আসে না। তুমি জাস্ট নামগুলো মনে রাখবা। শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলে স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস কেমনে বুঝছি ভাইয়া? জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়া, স্পার্ম মানে হচ্ছে শুক্রাণু। যেহেতু শুক্রাণু তৈরি হয় এই জন্য বলে স্পারমাটোজেনেসিস। আর ডিম্বাণু তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে বলে ওজেনেসিস। ওজেনেসিস, ও মানে ওভাম বা ডিম্বাণু, আর জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়া। শেষ, ডান, আর লাগবে না। অযৌন জনন হচ্ছে তোমাদের বইয়ে দুই ভাবে ভাগ করা আছে। একটা হচ্ছে হাইড্রার মুকুল উদ্গম হয়। মুকুল উদ্গম হয় সাধারণত গ্রীষ্মকালে, যখন প্রচুর পরিমাণে খাবার থাকে, তখন দেখা যায় গ্রীষ্মে দেখা যায় যখন প্রচুর পরিমাণে খাবার থাকে, তখন দেখা যায় এই হাইড্রার শরীর থেকে একটা মুকুল বের হয়। আস্তে আস্তে এটা আস্তে আস্তে বড় হয়, বড় হইতে হইতে একটা শিশু হাইড্রা হয়, লাস্টে আলাদাভাবে বাস করা শুরু করে। এটা হলো মুকুল উদ্গম। আর একটা হচ্ছে বিভাজন, কোনো অংশ বিভাজিত হয়ে নতুন করে হাইড্রা হইতে পারে। তোমরা এটা পারো, হাইড্রা যে স্পেশাল ক্ষমতা, হ্যাঁ, যেটার কারণে নামকরণ করা হয়েছে হাইড্রা। ক্যারোলাস লিনিয়াস নামকরণ করছে, আব্রাহাম টেমলে আবিষ্কার করছে। ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। সো এইটা হচ্ছে আমাদের হাইড্রার জনন প্রক্রিয়াটা, ছোট আকারে ইনশাল্লাহ বলে দিলাম। চলে আসি পরিপাক এবং মিথজীবিতা, লাস্ট যেটা টপিক। পরিপাকটা 1-2 আকারে পড়াবো, খেয়াল করে দেখো, খুবই ইজি। পরিপাক আমি খুবই শর্টকাট হইতে পড়াবো। দেখো, হাইড্রার পরিপাক হচ্ছে দুই রকমের ভাইয়া, একবার ইজি, খেয়াল করো। হাইড্রার পরিপাক হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে ভাইয়া বহিঃকোষীয় পরিপাক, অর্থাৎ কোষের বাহিরে হয়, খুবই সিম্পল, খেয়াল করো। আরেকটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক, আমি ছবি আঁকবো একবার ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? খেয়াল করো, ধরো ভাইয়া এইটা হচ্ছে হাইড্রার দেহটা, ভিতরে আমি হাইড্রার দেহটা আঁকছি, হ্যাঁ? তো এটা বাইরের লেয়ার বাইরের মধ্যে থাকুক, আমার দরকার নাই, আমি বাইরের লেয়ারটাকে ডাবল লেয়ার দিয়ে বুঝাইছি, এটা বাইরের লেয়ার, গুড। আমি এখন ভিতরের লেয়ারটা আঁকবো, খেয়াল করো। ধরো এই হচ্ছে আমার ভিতরের লেয়ারের কোষগুলো, সাপোজ এগুলো মনে করো আমার ভিতরের লেয়ারের কোষ, এগুলো মনে করো ভিতরের লেয়ারের কোষ, তো এখানেও ভিতরের লেয়ার আমার কোষগুলো আছে, এগুলো হচ্ছে আমার ভিতরের লেয়ারের কোষগুলো, ফাইন, ওকে। খেয়াল করো, হাইড্রার শরীরে এই যে মাঝখানে যে গহ্বরটা, এই গহ্বরটা একটা সুন্দর নাম আছে, তোমরা সবাই জানো। এই গহ্বরটাকে বলা হয় সিলেন্টেরন। কেন এটাকে সিলেন্টেরন বলে? সিল শব্দের অর্থ হচ্ছে গহ্বর, আর এন্টেরন মানে হচ্ছে পরিপাক সম্পর্কিত বা পাকস্থলী সম্পর্কিত। পরিপাক সম্পর্কিত বা পাকস্থলী সম্পর্কিত, যেহেতু এই গহ্বর দিয়ে পরিপাক প্রক্রিয়া হয়, এই জন্য এটার নাম হচ্ছে সিলেন্টেরন। এন্টেরন মানে পরিপাক রিলেটেড কোনো কিছু, পরিপাক সম্পর্কিত, হ্যাঁ? এন্টেরিক নার্ভাস সিস্টেম, ওখানে পরিপাকের যে নার্ভাস সিস্টেম, ওকে ফাইন। সো সিল মানে হচ্ছে গহ্বর, যেহেতু এই গহ্বর দিয়ে পরিপাক হয়, এই জন্য এই গহ্বরটাকে বলে সিলেন্টেরন, মানে হচ্ছে আমাদের পরিপাকের জন্য গহ্বর। ভাইয়া শুধু এটা না, এটা দিয়ে কি হয়, বিভিন্ন ধরনের শ্বসনিক বস্তু, রেচন বর্জ্য, এগুলো সবকিছু এদিক দিয়ে চলে, সবকিছু এদিক দিয়ে সংবহন হয়। এই জন্য এই গহ্বরটার আরেকটা নাম হচ্ছে পরিপাক। যেহেতু হয় এই জন্য পরিপাক, যেহেতু সংবহন হয় বিভিন্ন বস্তু এই জন্য সংবহন, আর যেহেতু এটা খালি জায়গা এই জন্য গহ্বর। পরিপাক সংবহন গহ্বর, অ্যাজ ক্লিয়ার অ্যাজ ইউ লাইক। কি বলে? পরিপাক সংবহন গহ্বর। ভাইয়া এইটার ইংলিশ নামটা খেয়াল করো, পরিপাক মানে গ্যাস্ট্রো, সংবহন মানে ভাস্কুলার সিস্টেম, মানে পরিবহন তন্ত্র, গ্যাস্ট্রোভাস্কুলার, গহ্বর মানে হচ্ছে ক্যাভিটি, এই জন্য এটার অপর নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, রাইট? এই জন্য অপর নাম কি? গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। খেয়াল করে দেখো, গুড, পারবা তো? আচ্ছা, এবার দেখো, পরিপাকের যেই অংশটা এই গহ্বরের মধ্যে হয়, অর্থাৎ কোষের বাইরে, দেখো কোষের বাইরে না ভিতরে, গহ্বর মানে কি? খালি জায়গা। কোষ তো হচ্ছে এইটা, কোষের বাহিরে যে পরিপাক প্রক্রিয়াটা হয়, মানে গহ্বরে যেটা হয়, তাকে বলে বহিঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় মানে কোষের বাহিরে। কোষের বাহিরে বলতে আসলে এটা কোন জায়গা? আসলে এটা হচ্ছে পরিপাকের যে খালি জায়গাটা, অর্থাৎ সিলেন্টেরন। এই সিলেন্টেরনে যে পরিপাক প্রক্রিয়াটা হয়
তাকে বলা হয় বহিঃকোষীয় পরিপাক। আমার কথা কি ক্লিয়ার? তাহলে সিলেন্টারনে যে পরিপাক প্রক্রিয়াটা হয় তাকে বলা হয় বহিঃকোষীয়, কারণ এটা কোষের বাহিরে, কোষের বাহিরে। আচ্ছা, এখানে কি কি কাহিনী হয় একবারে ইজি ওয়েতে ভাই বলে দিচ্ছি, খেয়াল করো। এখানে প্রথমত কিছু এনজাইম কাজ করে, যেহেতু এনজাইম এসে এখানে মিশে, সো বুঝতে পারছো এই যে শিকারটা সে খাইলো, যে প্রাণীটাকে সে খাইলো, এই প্রাণীটা তখন এর ভিতরে প্রথমে মারা যাবে, কারণ আগে তো মারতে হবে। অবশ করে ভিতরে ঢুকাইছো, হিপনোটাইজ করে ঢুকাইছো, মারতে হবে না, এখন কিছু এনজাইমের প্রভাবে এখানে প্রথমে প্রাণীটা মারা যাবে। নেক্সট খেয়াল করো, ভিতরে সংকোচন প্রসারণের ফলে, ভিতরে সংকোচন প্রসারণের ফলে খাদ্যবস্তু চূর্ণ বিচূর্ণ হবে, আরো ভাঙবে, পিচ্ছি পিচ্ছি টুকরা হবে, খাদ্যবস্তু চূর্ণ বিচূর্ণ হবে। ঠিক আছে, ফাইন, ইনশাআল্লাহ 2টা পয়েন্ট হয়ে গেল। এবার দেখো থার্ড পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এই গহ্বরের মধ্যে শুধুমাত্র প্রোটিন জাতীয় খাদ্যের সামান্য পরিপাক হয়, শুধুমাত্র প্রোটিন জাতীয় খাদ্য, অনলি প্রোটিন জাতীয় খাদ্যের সামান্য পরিপাক হয়। কেন? কারণ এখানে একটা এনজাইম থাকে, নাম হচ্ছে পেপসিন। আমরা সবাই জানি পেপসিন হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যকে ভাঙে, তাই না? সো দ্যাটস ওয়াই এখানে শুধুমাত্র অনলি প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক হয়, আর কোনো পরিপাক হবে না, যেহেতু অন্য কোনো এনজাইম নাই। সো প্রোটিন ভেঙে তৈরি হবে পলিপেপটাইড। এইটাই হচ্ছে আমাদের ভিতরের কাহিনী, শেষ। এটাই হচ্ছে আমাদের এই যে কোষের বহিঃকোষ মানে কোষের বাহিরের কাহিনী, অর্থাৎ এই সিলেন্টারনের মধ্যে কি ধরনের কিভাবে পরিপাক হয়। অ্যাটলিস্ট তুমি এই 3টা পয়েন্ট ইনশাল্লাহ লিখতে হবে, কারণ পরিপাকে আসলে অ্যাটলিস্ট 6টা পয়েন্ট লিখবা। এখানে 3টা, ওখানে 3টা, এনাফ। সো অলরেডি হয়ে বুঝে গেছো তোমরা যে গ্যাস্ট্রোভাস্কুলার যে গহ্বরটা আছে, এই গহ্বরের মধ্যে 3টা কাহিনী বলছি। একটা হচ্ছে এনজাইমের কারণে মারা যায়। এবার তুমি চাইলে লিখতে পারো এনজাইমগুলো ভালো করে মিশ্রিত হয় এই এই ইয়ার সাথে, শিকারের সাথে, তারপর সংকোচন প্রসারণের মাধ্যমে চূর্ণ বিচূর্ণ হয়। চূর্ণ বিচূর্ণ বলতে ছোট ছোট টুকরায় পরিণত হয়। লাস্টে কি বললাম? একটা মাত্র এনজাইম আছে, নাম কি এখানে? পেপসিন। যার কারণে অনলি প্রোটিন জাতীয় খাদ্য, অনলি প্রোটিন কি হয়? ভেঙে পলিপেপটাইডে রূপান্তরিত হয়। ডান, ঠিক আছে। আচ্ছা ভাইজান, এবার খেয়াল করে দেখো নেক্সট, অন্তঃকোষীয় পরিপাক মানে কি? কোষের ভিতরে যেটা হয়। তো কোষের ভিতরে খাবারটা কিভাবে ঢুকে তোমাদেরকে পড়াইছিলাম, ক্ষণপদীয় কোষ থাকে, মনে আছে? ক্ষণপদীয় কোষ যারা অল্প সময়ের জন্য পা তৈরি করে। ধরো খাবারটা আছে এখানে, তাহলে দেখা যাবে এই কোষটা এইভাবে পা তৈরি করছে খাবারটাকে ভিতরে নেওয়ার জন্য। আচ্ছা, সো দেখা যায় এই ক্ষণপদীয় কোষ তার ক্ষণপদ তৈরি করার মাধ্যমে খাবারটাকে ভিতরে ঢুকায়। এই প্রক্রিয়াটাকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? ফ্যাগোসাইটোসিস। এই প্রক্রিয়ায় খাবারটা সে ভিতরে ঢুকায়। ঢুকানোর পরে এরপরে পার্ট খুব ইজি, জাস্ট 3টা এনজাইমের 3টা বিক্রিয়া লিখবা। শর্করা পরিপাককারী এনজাইমের নাম তোমরা সবাই জানো, অ্যামাইলেজ। সো পরিপাক অধ্যায়ে তোমাদেরকে পড়াইছি যে শর্করাকে ভেঙে অ্যামাইলেজ কি তৈরি করে? অ্যামাইলেজ গ্লুকোজ তৈরি করে। শেষ, একটা বিক্রিয়া গেল। নেক্সট হচ্ছে আমিষ পরিপাককারী এনজাইম, এখানে আছে ট্রিপসিন। ওই যে পড়ছিলা অগ্নাশয় থেকে আসে ট্রিপসিন, গুড। আমিষ ভেঙে তৈরি করে অ্যামাইনো অ্যাসিড, সবাই পারো, এটা পরিপাক অধ্যায়ে পড়াইছি। আচ্ছা, নেক্সট হচ্ছে চর্বি পরিপাক করা এনজাইম। চর্বি পরিপাক করা এনজাইমের নাম হচ্ছে লাইপেজ, সবাই পারো। লাইপেজ ভেঙে কি তৈরি হয়? এটাও তোমরা পারো, ফ্যাটি অ্যাসিড সাথে গ্লিসারল। এই 3টা বেসিক বিক্রিয়া, খুবই বেসিক বিক্রিয়া তুমি ইনশাআল্লাহ লিখবা। এই যে তোমার অন্তঃকোষীয় পরিপাক শেষ। এই স্লাইডটার মধ্যে তোমার পুরো পরিপাক শেষ ভাই। তাহলে হাইড্রার পুরো পরিপাক আমি একসাথে পড়াই দিলাম। আপনারা কি পারবেন ইনশাল্লাহ? ওয়ান শট ক্লাস, দ্যাটস ওয়াই আমি এটাকে একবারে সামারাইজ করে ইনশাল্লাহ পড়াই দিছি। তুমি যদি পরীক্ষার হলে এইভাবে লিখতে পারো 3-4টা পয়েন্ট, এখানে 3-4টা পয়েন্ট, তুমি তো এখানে ক্ষণপদীয় কোষের কথা লিখবা, যে ক্ষণপদীয় কোষগুলো তার আকৃতি পরিবর্তন করে যে খাদ্যবস্তু আছে তাকে ভিতরে প্রবেশ করায়। এই প্রক্রিয়াকে ফ্যাগোসাইটোসিস বলে। এরপরে তুমি ভিতরে এই এনজাইমগুলোর নাম লিখবা, তারপর 3টা বিক্রিয়া লিখবা। কত লিখা লাগে? এই ছবিটা একটা এঁকে দিবা, খুব কঠিন লাগবে না ছবি আঁকা, শর্টকাটে এঁকেও। ঠিক আছে, ইনশাল্লাহ তুমি ভালো মার্কস পাবা। ভাইয়াকে বলেন তো ক্লিয়ার কিনা, আমাকে বলেন ক্লিয়ার ইনশাল্লাহ পারার মতো। সো ওয়ান শট ক্লাসগুলো আমি অ্যাকচুয়ালি ওইভাবেই নিচ্ছি যেন তুমি ইনশাল্লাহ মোটামুটি ম্যাক্সিমাম বোর্ডে কমন পাও, এবং আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তুমি বাংলাদেশের যে কোনো বোর্ডে পরীক্ষা দাও না কেন ম্যাক্সিমাম প্রশ্ন ইনশাল্লাহ তুমি কমন পাবা। আমার ওয়ান শট ক্লাস প্রত্যেকটাই আমি ওভাবে রেডি করছি আলহামদুলিল্লাহ, স্পেশালি যেগুলো নতুনগুলো আছে। ওকে, সো আলহামদুলিল্লাহ এটাও ডান। সো ডান ডান ডান,
পরিপাক শেষ। লাস্ট টপিক মিথজীবিতা, খুবই 1-2 টপিক। মিথজীবিতা, মিথজীবিতা মানে কি? তুমি দিবে কিছু, আমি দিব কিছু, দুজন মিলে একসাথে থাকবো, এই যে মিথজীবিতা। দুজনের মধ্যে ভালো সম্পর্ক, একজন একজনের উপকার করবে, কেউ কারো ক্ষতি করবে না, এই সম্পর্কটাকে আমরা বলি মিথজীবিতা। দুইজন দুইজনের উপকার করবে, এই সম্পর্কটাকে আমরা বলি মিথজীবিতা। দুইজন দুইজনের উপকার করে। তো অ্যাকচুয়ালি হাইড্রা অধ্যায়ে আমরা কেন এটা পড়ি? বিকজ একটা হাইড্রা আছে, এই হাইড্রাটার নাম হচ্ছে, বলতেছি, একটা হাইড্রা আছে এবং তার সাথে একটা শৈবাল আছে, তারা দুইজন মিলে একসাথে এরকম একটা সম্পর্কে আবদ্ধ হয়, দুইজন দুইজনকে উপকার করে। হাইড্রা এবং শৈবালের একটা স্পেশাল সম্পর্ক, এটাকে বলে মিথজীবিতা। এই হাইড্রাটার নাম একটু পড়া লাগবে, নাম হচ্ছে জুক্লোরেলা, সরি ভিরিডিসিমা। এটা শৈবালের নাম বললাম নাকি আমি? লেট মি চেক ইট अगेन, যে হাইড্রাটার নাম এবং শৈবালের নাম। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, ঠিক ঠিক আছে, আমি ভুল করার আগে আলহামদুলিল্লাহ দেখে নিলাম। গুড, চেক করে নেওয়া ভালো। হাইড্রাটার নাম হচ্ছে ক্লোরোহাইড্রা, ক্লোরোহাইড্রা, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। নামটা একটু পড়ে রাখলে ভালো, তোমার এটা সিকিউতে পরীক্ষা অনেক সময় আসে, কিন্তু এই মিথজীবিতা কিন্তু সিকিউতে আসে, যেহেতু আমি স্টার্ট দিছি অলরেডি, বুঝতে পারছো। আর শৈবালের নাম হচ্ছে জুক্লোরেলা। তোমরা সবাই জানো শৈবালের রং কি হয়? শৈবালের রং হচ্ছে সবুজ, তাই না? শৈবালের রং হচ্ছে সবুজ। এইটা আসলে অনেকটা কি বলে ট্রান্সপারেন্ট টাইপের হাইড্রা, অর্থাৎ এটা অনেকটা স্বচ্ছ। কিন্তু এই শৈবালটা সবুজ হওয়ার কারণে, যেহেতু ওরা একসাথে থাকে, এই জন্য এই পুরো কাঠামোটাকে দেখতে অনেকটা সবুজ বলেই মনে হয়। এখন কে কারে কেমনি উপকার করে আসি আমরা। হ্যাঁ, আচ্ছা, ফার্স্টে আসি হাইড্রা, ফার্স্টে শৈবালের উপকার না, ফার্স্টে হাইড্রার উপকার। যেহেতু আমরা হাইড্রা পড়তেছি, তো ফার্স্টে হাইড্রার লাভ কি হয়, এই প্রক্রিয়াতে হাইড্রার লাভ কি হয় আমরা দেখবো, আবার এই প্রক্রিয়াতে শৈবালের লাভ কি হয় আমরা দেখবো। সো দুইজনের লাভই আমরা দেখবো, হাইড্রার লাভ কি হয়, শৈবালের লাভ কি হয়। খেয়াল করো, খুবই ইজি, খুবই ইজি ভাই, খুবই ইজি। প্রথম কথা হচ্ছে হাইড্রা, তোমরা জানো হাইড্রা যখন, হাইড্রা কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, রাইট? শৈবাল যে খাদ্য তৈরি করে, এই খাদ্যটা কি হাইড্রা লাভ করবে, কারণ শৈবাল তোমরা জানো শালক সংশ্লেষণ করতে পারে, তার মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে সবুজ কালার, সে কিন্তু খাদ্য তৈরি করতে পারে। হাইড্রা তো মাংসাশী প্রাণী, সে খাদ্য তৈরি করতে পারে না। তাহলে শৈবাল যে খাদ্য তৈরি করে, শৈবাল যে খাদ্য তৈরি করে, এই খাদ্য লাভ, লাভ খাদ্য প্রাপ্তি। তাহলে বুঝতে পারছো, শৈবাল যে খাদ্য তৈরি করে, এই খাদ্যটা হাইড্রা লাভ করে। নেক্সট, তোমরা জানো তোমার হাইড্রা যেহেতু প্রাণী, সো অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এই যে কার্বন ডাইঅক্সাইড সে ত্যাগ করে, এই কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার পরে এই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে শৈবাল, যে কারণে হাইড্রার শরীরে আর বর্জ্য জমলো না, কার্বন ডাইঅক্সাইড ক্ষতিকর। সো কার্বন ডাইঅক্সাইড, এই হাইড্রার ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড গুলো তৈরি হয়, এই কার্বন ডাইঅক্সাইড গুলো সে কাকে দিয়ে দেয়? শৈবালকে দিয়ে দেয়। সো বেঁচে গেল, গুড, ভেরি গুড। তার শরীরে কার্বন ডাইঅক্সাইড এখন দরকার নাই, বের করে দিছে, ভেরি গুড। কারে দিছে? শৈবালকে। নেক্সট পয়েন্ট খেয়াল করে দেখো, এই হাইড্রা তোমরা জানো তার বিপাকীয় বর্জ্য হয়, তাই না? তার অনেক ধরনের বিপাকীয় বর্জ্য তৈরি হয়। তার বিপাকীয় বর্জ্য বলতে এই নাইট্রোজেন গঠিত, ইয়ে क्या हो गया, এটা কি আসলো আবার? কার্টুন, কার্টুন কোত্থেকে আসলো? এক সেকেন্ড সময় দাও ভাইয়াকে। সেশন চলো, লাস্ট টপিক। ওকে, ঠিক আছে। সো আমি আবার ব্যাক করলাম, মাঝখানে একটু কার্টুন চলে আসছিল তোমাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আচ্ছা, এনিমে এনিমে আসছে, ঠিক আছে, সমস্যা নাই। গুড গুড, খেয়াল করে দেখো ভাইয়া। তাহলে এখন দেখো বিপাকীয় বর্জ্য, স্পেশালি কি নাইট্রোজেন গঠিত যে বিপাকীয় বর্জ্যগুলো তৈরি হয়, এগুলো সে শৈবালকে দিয়ে দেয়। সো এটা হাইড্রার জন্য ভালো না, যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ সে রেখে কি করবে? তুমি কি রেখে দাও তোমার শরীরের মধ্যে? না, তুমি দিয়ে দাও। সো দিয়ে দিছে। নেক্সট খেয়াল করো, শৈবাল যেহেতু শালক সংশ্লেষণ করে, তার মানে সে খাদ্য তৈরি করে, খাদ্য তৈরির পাশাপাশি, খাদ্য তৈরির পাশাপাশি সে কি করে? খাদ্য তৈরি করে পাশাপাশি সে, আমরা সবাই জানি এই প্রক্রিয়াতে অক্সিজেন তৈরি হয়, তাই না? সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে খাদ্য তৈরি হয়, অক্সিজেনও তৈরি হয়। তাহলে শৈবাল যে খাদ্য তৈরি করলো এটাও লাভ করলো, শৈবাল যে অক্সিজেন তৈরি করলো এইটাও সে পাইলো, তাই না? তাহলে সে দেখো হাইড্রার অনেক সুবিধা। শৈবাল যে খাদ্য তৈরি করে, সেই খাদ্যটা হাইড্রা লাভ করে। শৈবাল যে অক্সিজেন তৈরি করে, এই অক্সিজেনটাও হাইড্রা লাভ করতেছে। নেক্সট খেয়াল করো, এই হাইড্রা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে বা নাইট্রোজেন গঠিত বিপাকীয় বর্জ্য ত্যাগ করে, এগুলো সে শৈবালকে দিয়ে দিয়ে সে নিজে আবর্জনা মুক্ত হয়। ওকে ফাইন, সো হাইড্রার লাভগুলো আমরা বুঝে গেলাম। এখন ইনশাআল্লাহ দেখবো শৈবালের লাভ। শৈবালের প্রথম লাভ আশ্রয় লাভ। শৈবাল তো হাইড্রার মধ্যে থাকে, তাহলে হাইড্রার মধ্যে সে আশ্রয় পাইলো, বাসস্থান পেলো, রাইট?
গুড। নেক্সট খেয়াল করো, সে যে কার্বন ডাইঅক্সাইড লাভ করলো, এই যে হাইড্রোজেন তাকে কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেয়, এই কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগিয়ে সে কিন্তু তার সালোক সংশ্লেষণ করতে পারে। তোমরা জানো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিন্তু গাছপালার কার্বন ডাইঅক্সাইড লাগে। সেই কার্বন ডাইঅক্সাইড থেকে কাজে লাগিয়ে সে কি করে, এই কার্বন ডাইঅক্সাইড থেকে কাজে লাগিয়ে সে সালোক সংশ্লেষণ করে। নেক্সট, এই হাইড্রোজেন তাকে নাইট্রোজেন গঠিত বর্জ্য দেয়। এই নাইট্রোজেন গঠিত বর্জ্য বা নাইট্রোজেন থেকে সে তার শরীরে আমিষ তৈরি করে বা আমিষ সংশ্লেষণ করতে তার সহায়তা করে। তাহলে এই যে সে দেখো তার ওয়েস্ট প্রোডাক্ট, খারাপ প্রোডাক্ট থেকে সে তার জন্য ভালো প্রোডাক্ট অলরেডি তৈরি করছে। সো আলহামদুলিল্লাহ, মিথুজীবিতাও শেষ। পরীক্ষা আসলে কি লিখবা? এই ভালো সম্পর্ক লিখবা যে একজনকে উপকার করে, হাইড্রার নাম লিখবা, শৈবালের নাম লিখবা, দুই কে কিভাবে উপকৃত লাভ করে, উপরে ফার্স্টে হাইড্রাল লাভ, এরপরে শৈবালের লাভ, উপরে নিচ করে লিখবা, পয়েন্ট আকারে ইনশাল লিখবা, ইউ উইল গেট এ ভেরি গুড মার্ক। দ্যাট ইজ ইট মাই ডিয়ার স্টুডেন্টস। যাদের ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যাদের ক্লাসটি ভালো লেগেছে ইউটিউবে যারা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তীতে আরও একটি ক্লাসে দেখা হবে, আরও একটা সুন্দর গোছানো ওয়ান শট ইনশাল্লাহ। স্পেশালি তোমরা ওয়ান শট এমসিকিউ ক্লাস শুরু হয়ে গিয়েছে, ইনশাল্লাহ তোমরা ওই ওয়ান শট ক্লাস থেকে তোমরা দেখে নেবে। ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট তোমরা এইচএসসি বলো, এডমিশন বলো, যেটাতেই করতে পারবে। দ্যাট ইজ ইট মাই বয় অ্যান্ড মাই গার্লস। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। আমি ডক্টর মোহাম্মদ আবরার হামিম আজকেও বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ভালোভাবে পড়াশোনা করতে হবে, যেহেতু সামনে এইচএসসি পরীক্ষা, সামনের এই সময়টা ইম্পর্টেন্ট। কারণ একটা সুন্দর লাইন আছে, সুন্দর লাইন আমি রিসেন্টলি দেখেছি যে একদিন এই ঝড় থেমে যাবে, আমি আমার কবিতার কাছে ফিরে যাব। তো ইনশাল্লাহ তোমার জীবনের কষ্টের সময়টাও হয়তো একটা ভালো রেজাল্টের মাধ্যমে একটা ভালো পজিশনে তোমাকে নিয়ে যাবে। ইনশাল্লাহ তুমি তোমার কবিতার কাছে ফিরে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।